শুভ বিকেল এবং স্বাগতম জানাচ্ছি এবিসি রেডিওর ফেসবুক পেজে। আবারও স্বাগতম। সমন্বয়ে আছি আপনাদের সবার সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে হাজির হয়ে গেলাম এই বিশেষ যে আয়োজন নিয়ে আমরা কয়েক সপ্তাহ ধরেই আছি। প্রায় দেখা যাচ্ছে যে অল্টারনেট ডেইজ বিকেলেই আমরা আছি, কিন্তু এখন আবার কয়েকদিন এক নাগারেই চলে আসছি ভয়েস অফ ডক্টরস পাওয়ার্ড বাই এসকে ফার্মাসিউটিক্যালস নিয়ে। ইয়েস, ভয়েস অফ ডক্টরস পাওয়ার্ড বাই এসকে ফার্মাসিউটিক্যালস নিয়ে আমরা আজকে আবারও হাজির। সমন্বয় আমার নাম, যেটা বলছিলাম, এবং আজকে আমাদের সাথে কিছু বিশেষজ্ঞ অনকোলজিস্ট আছেন, কারণ আজকের টপিক হচ্ছে করোনা ভাইরাস ও ক্যান্সার। সো করোনা ভাইরাস এবং এই সময় ক্যান্সার রোগীদের নিয়েই আলাপ আলোচনা করবার জন্য আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আমাদের সাথে ডক্টর মোহাম্মদ মুরাদ হোসেন তো আছেনই, এছাড়াও আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়, ক্যান্সার বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান, রেডিওথেরাপি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগতম, আশা করি ভালো আছেন। অবশ্যই ভালো আছি সন্ময়। জি, ধন্যবাদ আমাদেরকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আমাদের সাথে এছাড়া আছেন ডক্টর রকিবউদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক, রেডিওথেরাপি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, আপনাকেও ধন্যবাদ আমাদের শোতে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ। আর অবশ্যই আমাদের প্রিয় ডক্টর মোহাম্মদ মুরাদ হোসেন ভাই আছেন আমাদের সাথে। মুরাদ ভাই, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? ভালো আছি। ওই যে বললাম যে দাদা টাকা বন্ধ করতে হবে, আপনি প্লিজ কন্টিনিউ। আমরা শুরু করতে পারি আজকের মতো। জি, মুরাদ ভাই কি আমরা পাচ্ছি? দুজন আজকে জি জি একটু স্টাক হয়ে গেছে, আবার প্লিজ। আমি আজকে জি শুভ বিকেল। আমি অনুষ্ঠানের শুরুতে আমাদের আজকে দুজন ক্যান্সার বিশেষজ্ঞ আছেন, বাংলাদেশের দুজন খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ। আমি ওনাদেরকে আমার অনুষ্ঠানের পক্ষ থেকে এবং এসকে অনকোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই একই সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি সমন্বয় আপনাকে এবং আপনার মাধ্যমে এবিসি রেডিওকে। আমাদের আজকের বিষয়টি আসলে খুবই সময় উপযোগী। আমরা জানি কোভিড-19 আমরা খুব কঠিন একটা সময় পার করছি, বিশেষ করে যেসব মানুষগুলো অলরেডি বিভিন্ন ধরনের ক্রনিক ইলনেসে আক্রান্ত, তার মধ্যে একটি হচ্ছে ক্যান্সার। যারা ক্যান্সার রোগে আক্রান্ত আছেন তাদের অবশ্যই অনেক বেশি, আমরা বলবো যে তারা অনেক খারাপ অবস্থায় আছেন, বিশেষ করে কোভিড-19 সিচুয়েশনে। সেই জন্য আজকে আমরা মনে করি যে আমাদের যারা দর্শক শ্রোতা আছেন, যারা আমাদেরকে শুনছেন দেখছেন, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আপনাদের বিভিন্ন ক্যান্সার সম্পর্কিত এবং কোভিড-19 সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমাদেরকে করবেন, এবং আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো অনুষ্ঠানের এই পর্যায়ে আমি শুরুতেই আমাদের শ্রদ্ধেয় স্বপন স্যারের কাছে জানতে চাচ্ছি, স্যার, কোভিড-19 এবং ক্যান্সার, আমরা এই দুটো বিষয়কে কিভাবে একটির সাথে আরেকটিকে সম্পূরক বা পরিপূরক বলতে পারি স্যার? ধন্যবাদ ডাক্তার মুরাদ। প্রথমে বলবো যে প্রেজেন্টলি আমাদের সারা দুনিয়া একটা নতুন এবং অতি সংক্রামক ব্যাধি অর্থাৎ কোভিড-19 দ্বারা প্রচুর লোক আক্রান্ত হয়েছে। বাই দিস টাইম অলমোস্ট 3 লক্ষ লোক পৃথিবী থেকে হারিয়ে গেছে। চিকিৎসার অপ্রতুলতা এবং চিকিৎসার এক্সাক্ট আনসারগুলো আমাদের কাছে আননোন। এই ভয়ানক প্যান্ডেমিকের ভিতরে আমরা যে রোগটা নিয়ে ডিল করি ইউজুয়ালি, দ্যাট ইজ অনকোলজিক্যাল কেসেস, যারা আমাদের বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত রোগী অ্যান্ড কোভিড-19 অর্থাৎ করোনা আক্রান্ত রোগী অথবা করোনা সংক্রমণ সময়ে ক্যান্সার রোগীর ব্যবস্থাপনা নিয়ে আমাদের কিছু কথা বলা অতি আবশ্যক বলে আমরা মনে করি। প্রথমত আমি বলবো যে সংক্রামক ব্যাধিটা নিয়ে সারা ওয়ার্ল্ড কাঁপছে, সেই সংক্রামক ব্যাধি আমরা পুনঃ উল্লেখ করেছি এবং দর্শক শ্রোতা সকলেই জানেন যে যারা ইমিউনো কম্প্রোমাইজড অর্থাৎ যাদের বডির ডিফেন্স মেকানিজম, রোগ জীবাণু থেকে আত্মরক্ষার মেকানিজম গুলো দুর্বল, সেই লোকগুলো, সেই জনগোষ্ঠী মোর ভালনারেবল কোভিড দ্বারা আক্রান্ত হওয়া। তার ভিতরে প্রায়শই আলোচনা করা হয় যাদের ক্রনিক কিডনি ডিজিজ, আমরা সিকেডি বলে থাকি, ব্রঙ্কিয়াল অ্যাজমা অর্থাৎ শ্বাসকষ্ট দ্বারা যারা ক্রনিক্যালি সাফার করে যাচ্ছেন, হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এরকম রোগ যারা আক্রান্ত, এবং প্লাস আজকের টপিক ক্যান্সার, অর্থাৎ যে রোগীদের অন্যান্য রোগের সাথে ক্যান্সার রয়েছে এবং তাদের মধ্যে কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এবং আনফরচুনেটলি অত্যন্ত বেদনাক্রান্ত বিষয়টা হচ্ছে আমাদের যারা ক্যান্সার আক্রান্ত রোগী তারা কিন্তু বিকজ অফ ক্যান্সার
তাদের ইমিউনিটি অর্থাৎ বডির ডিফেন্স মেকানিজম সাপ্রেসড, তাদের রোগের কারণে সাপ্রেসড, এবং আমরা যখন তাদেরকে চিকিৎসায় আমন্ত্রণ জানাই অথবা জানাতে বাধ্য হই, তার লাইফের কোয়ালিটিকে এনহ্যান্স করা এবং ভিডিও দেখা যাচ্ছে না, এবং হ্যালো শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি স্যার, আপনি কন্টিনিউ শোনা করেন যাচ্ছে? জি শুনতে পাচ্ছি স্যার। এবং যারা ক্যান্সার চিকিৎসা নিচ্ছেন তারা কিন্তু চিকিৎসার কারণে ইমিউনো কম্প্রোমাইজড। মুরাদ শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি স্যার, আপনি কন্টিনিউ করেন। ক্যান্সার এবং ক্যান্সার চিকিৎসা দুটোই আপনাকে আরো ইমিউনিটিটাকে কম্প্রোমাইজ করার সহায়ক হিসাবে কাজ করে। এই ক্ষেত্রেই জি জি শোনা জি যাচ্ছে জি ডাক্তার স্যার, মুরাদ? শুনতে পাচ্ছি স্যার। অর্থাৎ আমি বলছি আমার মনে হয় স্যারের লাইনটি ডিসকানেক্টেড হয়ে গেছে, অথবা স্যার সম্ভবত হ্যাং করেছেন। আচ্ছা, আমরা এরপরে নিশ্চয়ই স্যারকে আবার রিকানেক্ট করে নিব। আমি অনুষ্ঠানের এ পর্যায়ে ডক্টর মোহাম্মদ রাকিবউদ্দিন স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলাম, স্যার যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন, আপনি যদি সেই বিষয়ের সূত্রপাত ধরে আমাদেরকে একটু বলেন যে আসলে কোভিড-19 এবং ক্যান্সারের সাথে আমরা কিভাবে সম্পর্ক স্থাপন করব। হ্যাঁ, ডক্টর মুরাদ, আপনি ঠিকই বলেছেন। আমাদের প্রফেসর স্বপন বন্দ্যোপাধ্যায় লাইফে ছিলেন, উনি ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন। উনি খুব সঠিকভাবে বলেছেন, অ্যাকচুয়ালি ক্যান্সার রোগটাই একটা বয়স্ক লোকদের রোগ। আমরা এই যেহেতু বয়স্ক লোক হওয়ার কারণে এদের অনেক কোমরবিড থাকে, ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, এই জাতীয় রোগে অ্যাকচুয়ালি আমাদের ক্যান্সার রোগীরা এমনিতেই সাফার করে। পাশাপাশি আমরা যখন ক্যান্সারের চিকিৎসা দেই, আমাদের এই চিকিৎসা জনিত কারণেও লোকজনের ইমিউনিটি কমে যায়। তা যখন অ্যাজ এ হোল ইমিউনিটি কমে যায়, তখন করোনা আক্রান্ত হওয়ার সুযোগ আরো বেশি থাকে। আপনি জানেন, করোনার বিরুদ্ধে আমাদেরকে ইমিউনিটি আমাদেরকে একমাত্র ডিফেন্স। যার যত বেশি ইমিউনিটি, তাকে করোনা তাকে আক্রান্ত করার সম্ভাবনা তার কমে যাবে। শুধু তাই না, যার ইমিউনিটি বেশি সে করোনা আক্রান্ত হলেও ওখান থেকে তার সার্ভাইভ করার সম্ভাবনা বেশি থাকবে। তো ন্যাচারালি আমাদের এই ক্যান্সার পেশেন্টদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি অন্য 8-10টা রোগীদের তুলনায় বেশি। এই জন্যই আমরা এই বলতেই পারি যে এই ইমিউনো কম্প্রোমাইজ থাকার কারণে ক্যান্সার রোগীরা অতিমাত্রায় মানে ঝুঁকিতে আছে অন্যদের তুলনায়। আমি যদি একটা স্টাডি বলি, তো আমি বলতে পারি যে করোনাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ক্যান্সার রোগীদের দ্বিগুণেরও বেশি। তো আমরা এইভাবেই আমরা বলতে পারি। আর এরপরে আমি আমি কি আমি বলবো? জি জি অবশ্যই, জি জি। আমি বলতে থাকছি, আসলে ক্যান্সার এমনই একটা রোগ, আপনি জানেন এটিকে আমরা ঘাতক ব্যাধি বা মরণ ব্যাধি বলে থাকি। এই যখন একটা মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়, তখন শুধু রোগীটিই না, অ্যাকচুয়ালি ওর রোগের সাথে যারা সংশ্লিষ্ট, অর্থাৎ পরিবারের সবাই খুব আতঙ্কিত থাকে। আর এই করোনা পরিস্থিতিতে আপনারা জানেন ইতিমধ্যেই প্রায় বাংলাদেশে 22,000-এর বেশি রোগ আক্রান্ত হয়ে গিয়েছে, প্রায় 328 জন লোক ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। সো আমরা বলতে পারি এইরকম একটি এইরকম একটি খারাপ সিচুয়েশনের ভিতরে, অর্থাৎ এরকম একটি করোনা ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা চলছি। এর মধ্য দিয়ে ক্যান্সার রোগীরা কিন্তু বিভিন্ন ভাবে, আমি বলতে চাই বিভিন্ন স্তরে এই চিকিৎসা ব্যবস্থা থেকে একটু ব্যাহত হচ্ছে এই করোনাকালীন সময়ে। আমি যদি একটু এই নানামুখী যে বিষয়গুলো আছে সেগুলো যদি আমি একটু এক এক করে বলতে থাকি, তাহলেই আমার মনে হয় আরো একটু সহজ হয়ে যাবে। সেটি এরকম, এক হচ্ছে প্রথম যেটি, সেটি আমরা শনাক্তকরণ, অর্থাৎ ডায়াগনোসিসই একটা করোনা রোগীদের জন্য একটা প্রবলেমেটিক বা একটা চ্যালেঞ্জ স্বরূপ এসে গেছে। আমরা জানি ক্যান্সার চিকিৎসার অর্থাৎ পূর্ণ সুস্থতা হওয়ার একটা পূর্ব লক্ষণীয় শর্তই হচ্ছে আর্লি ডায়াগনোসিস। তো এই করোনাকালীন সময় কিন্তু ডায়াগনোসিসটা একটু জটিল হয়ে গিয়েছে। আমি ধরে নিলাম যে একটি লোক অনেক বিভিন্ন ধরনের মানে প্রতিবন্ধকতা মেনে নিয়ে পরীক্ষা করতে আসলো কোন ডায়াগনস্টিকে, এটিও কিন্তু তার জন্য খুব সহজ না। আসলে ক্যান্সার চিকিৎসার জন্য যে পরীক্ষাগুলো লাগে সেগুলো খুব সহজেই করা যাচ্ছে আমাদের এই মুহূর্তে, সেটি কিন্তু নয়। আমি উদাহরণ
পারি, মনে করেন বাংলাদেশের পুরুষদের ভিতরে প্রথম ক্যান্সার হচ্ছে ফুসফুসের ক্যান্সার। আমরা এই ফুসফুসের ক্যান্সার কিভাবে ডায়াগনোসিস করি? আমরা সাধারণত কোর বায়োপসি বা অনেক সময় আমরা এফএনএসির মাধ্যমেই এই লাং ক্যান্সার ডায়াগনোসিস করে থাকি। তো এই করোনাকালীন সময় কিন্তু আমাকে বলতে বাধ্য হচ্ছি যে এইরকম একটা কোর বায়োপসির মতো অপশন এখন খুব বেশ প্রায় অসম্ভব। নট অনলি দ্যাট, আরো কিছু ডায়াগনোসিস আছে যেগুলোর জন্য কিছু ইন্টারভেনশনের কোয়েশ্চেন আছে, ইন্টারভেনশন করতে হয়। আমি যদি উদাহরণস্বরূপ আপনাকে বলতে পারি, মনে করেন পাকস্থলী বা সিএ স্টোমাক, এই পেশেন্টের কিন্তু একটা এন্ডোস্কোপি করতে হয়। মনে করেন একটা পেশেন্টের বিলিয়ারি ট্রাক্টে অসুবিধা, তাকে আমরা ইআরসিপি করতে হয়। এইরকম আমি বলবো এই শুধুমাত্র ডায়াগনোসিসের বা জায়গাতেই যদি আমি আসি, তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি এই করোনা পিরিয়ড আমাকে এইভাবে বাধাগ্রস্ত হচ্ছে ডায়াগনোসিসের ক্ষেত্রেই। আমি ডায়াগনোসিসের আরো এক্সাম্পলে যাচ্ছি না, আমি 2-3টে দিয়ে বোঝানোর চেষ্টা করলাম দর্শকদেরকে। এরপরে যদি আরো চ্যালেঞ্জের কথা বলি, আমি দ্বিতীয় চ্যালেঞ্জে আসি। মনে করেন আমরা আউটডোরের কথাই না হয় বলি, আউটডোর পেশেন্ট। এটা বাস্তবতা যে এখন আসলে আমাদের অনেক অনকোলজিস্ট প্রাইভেট। ধন্যবাদ স্যার। আমরা একটু স্বপন স্যারকে লাইনে পেয়েছি স্যার, উনি আমাদেরকে একটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছিলেন। আমি একটু স্বপন স্যারকে অনুরোধ করবো স্যার, আপনি যদি একটু সাপ্লিমেন্ট করে আমাদেরকে কন্টিনিউ করেন স্যার। জি আসলে সাপ্লিমেন্টটা ডাক্তার রকিবের সাথে আমি আসলে নট লাইক এভরিবডি, আমি এখনো চেম্বার করছি। এই 2:30টার সময়, দুপুর 2:30টার একজন রোগীর কথা বলবো, আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন প্রফেসরের শাশুড়ি। ওনার সেকেন্ডারি টিউমার, আমাদের ক্যান্সারের দুটো শব্দ বলি, প্রাইমারি এবং সেকেন্ডারি। সেকেন্ডারি মনে হয় কোথাও ছড়িয়ে গেছে। ওনার সেকেন্ডারি টিউমারটা স্পাইনে, একজন 65 ইয়ার্স ওল্ড লেডি। প্রাইমারি আমি সাসপেক্ট করছি যে মলদ্বারে হতে পারে, এবং 2:30 থেকে এই পর্যন্ত আই হ্যাভ বিন সার্চিং কোথায় আমি তাকে কলোনোস্কোপি করব, প্রোভাইডেড এই লেডির কিন্তু একটা কোভিড টেস্ট করে না গেলে কোনোভাবেই তাকে কেউ কলোনোস্কোপিতে নিবে না, বিকজ এটা হচ্ছে একটা ইনভাজিভ প্রসিডিওর। এটা হচ্ছে একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল বলি, যেটা আমাদের রকিব সাহেব বললেন, ভেরি আনপ্লেজেন্ট এবং আনফরচুনেট। 14 দিন আগের একটা রোগীর কথা বলবো, ক্লিন কার্ড। আমরা অনেক ক্ষেত্রে লাং ক্যান্সার এস বিকজ নাম্বার 1 ক্যান্সার ইন বাংলাদেশ হচ্ছে ফুসফুস ক্যান্সার, এবং সেটা রেডিওলজিক্যালি আমরা 90% বুঝতে পারি যারা অপেক্ষাকৃত ম্যাচিওর ডক্টর রেডিওলজিস্ট। আমি দেখলাম যেটা নিওপ্লাস্টিক, অর্থাৎ ম্যালিগন্যান্ট গ্রোথ ইজ দেয়ার, ক্যান্সার ইজ দেয়ার, বাট আমি 2 সপ্তাহের মধ্যে কোথাও বায়োপসি করতে পারলাম না। আনফরচুনেটলি আই লস্ট দ্য কেস। রোগীটা রোগ শনাক্ত হওয়ার আগেই মারা গেছে। এটা হচ্ছে আমাদের রকিবউদ্দিন সাহেব যে বলতেছিলেন, তার সাথে দুটো লাইভ এক্সাম্পল অ্যাড করলাম। এইটা করোনাকালীন ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। আমার মনে হয় রকিব সাহেবকে দিতে পারেন, আমি আবার পরে একটু জি আমি এবার একটু রকিবউদ্দিন স্যারের কাছে একটু ভিন্ন টপিক নিয়ে কথা বলতে চাই স্যার। সেটা হচ্ছে আমরা তো আসলে কোভিড-19 এবং ক্যান্সার নিয়ে আমরা একটু জানলাম স্যার। আমাদের অনেক দর্শক শ্রোতা জানতে চাচ্ছেন স্পেসিফিক বিভিন্ন ক্যান্সার নিয়ে স্যার। আমরা সেই জায়গাতে একটু যেতে চাচ্ছিলাম যে যেমন আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন যে ক্যান্সার মানে মৃত্যু, এই কথাটি সত্য কিনা। তো স্যার আপনি যদি এই বিষয়ে আমাদেরকে একটু বলেন যে ক্যান্সার মানে মৃত্যু, এই বিষয়টি আসলে কতটুকু সত্যি, রকিবউদ্দিন স্যার। হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্যান্সার মানে মৃত্যু এটি একসময় প্রচলন ছিল। এখন আমরা কোনোভাবেই ক্যান্সার মানেই মৃত্যু এটা বলি না। ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশেই বিদ্যমান, এবং সবকটা অপশন আমি বলবো ক্যান্সার যে প্রধানতম চিকিৎসা, সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি বলেন, সবগুলোই বাংলাদেশে অ্যাভেলেবল। আর্লি সূচনাতে যদি আমরা রোগ ধরা পড়ি, তাহলে আমরা ক্যান্সারকে এখন আর ঘাতক ব্যাধি বলবো না, আমরা ক্যান্সার থেকে অবশ্যই মুক্ত হতে পারবো। আমি একটু স্বপন স্যারের আমি সাপ্লিমেন্ট বলছি। আসলে আমি অ্যাজ এ হোল, উনি দুটো কেস দিয়েছে, হ্যাঁ দ্যাটস ওকে, সেটি ইন্ডিভিজুয়াল বিষয়, কিন্তু আমি অ্যাজ এ হোল বলতে চেয়েছিলাম এই করোনা পরিস্থিতিতে মানুষগুলো কি কি সমস্যায় পড়তেছে। এই যে উনি 2 সপ্তাহ এফএনএসি করতে পারে নাই, আমি সেটাই বলার চেষ্টা করছিলাম যে ডায়াগনস্টিক একটা প্রবলেম হচ্ছে, একটা আউটডোর পেশেন্ট চেম্বার সবাই করতেছে কিনা আমি সেটা বলি নাই। আমি বলতে চাচ্ছি এটার পিছনে আমাদের লজিক এরকম যে কেন সবাই চেম্বার করতেছেন, আমি ব্যাখ্যাটা আরো পরে দিব। আমি বলতে চাচ্ছি যারা নিয়মিত চিকিৎসা করতো তাদের জন্য এটা প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। এক হচ্ছে যাতায়াতের কথা বলতে পারেন, বা অ্যাভেলেবল চিকিৎসক সবাই বসতেছে না, এই জন্য হচ্ছে। এরকম কতগুলো চ্যালেঞ্জ আমাদের। কেমোথেরাপিতে কিছু চ্যালেঞ্জ আছে, কেমোথেরাপি গুলো 3 সপ্তাহ পর পর দিতে হয়, রক্ত পরীক্ষা করতে হয়, এটা একটি চ্যালেঞ্জ। আমাদের রেডিওথেরাপি একটা চ্যালেঞ্জ। আমরা যে হসপিটাল গুলো আসলে আমাদের রিমোট পর্যায়ে, বাংলাদেশে রেডিওথেরাপির ব্যবস্থা খুব সুন্দর না, টারশিয়ারি লেভেল হসপিটালে আমাদেরকে আসতে হয়। তো এই হসপিটালগুলোর সংখ্যাও কিন্তু কম। নট অনলি দ্যাট, রেডিওথেরাপি একটা লং প্রসিডিউর,
5 থেকে 8 সপ্তাহ পর্যন্ত রেডিওথেরাপি দিতে হয়। এখানে আবাসন একটা বড় বিষয়। তো এই যে আবাসন বলেন, এই রেডিওথেরাপি চিকিৎসা নেয় এই দ্রুত, এই সবগুলো আমি বুঝাতে চাচ্ছিলাম যে এই সমস্যা আমাদের করোনা পেশেন্ট, এই করোনা পরিস্থিতিতে আমাদের রোগীগুলি ভোগ করছে। আমরা এটাকে কিভাবে সমাধান করতে পারি, বা আমরা এই যেরকম স্বপন স্যার দেখতেছে, হ্যাঁ উনি একটা মহৎ কাজ করতেছে যে উনি এই করোনার সময়ও চিকিৎসা দিয়ে লোকজনকে উপকৃত করতেছে। তা আমি বলতে চাচ্ছি যে আমরা কিভাবে এই করোনা পরিস্থিতিকে সাথে নিয়ে কিভাবে আমরা এইগুলিকে সমাধান করতে পারি, সেই ব্যাপারেই আমরা আর একটু আলোচনা করতে পারি। আমার মনে হয় ধন্যবাদ স্যার। আমরা আবার এবার একটু স্বপন স্যারের কাছে আবার যেতে চাই। স্যার, আমরা এখন একটু স্পেসিফিক একটা ক্যান্সার নিয়ে একটু জানতে চাচ্ছিলাম স্যার। সেটি হচ্ছে, আসলে আমরা তো শুনেছি যে টিউমার আসলে দুই রকমের হয়, একটি হচ্ছে বিনাইন আর একটি হচ্ছে মেলিগনেন্ট, এবং যেটি মেলিগনেন্ট সেটিকে আমরা ক্যান্সার বলছি। একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন যে আসলে ওনার ক্যান্সার হয়েছে? জাস্ট একজন সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে স্যার আপনি যদি একটু গাইড করেন যে কিভাবে একজন মানুষ বুঝবেন যে ওনার আসলে ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে অথবা ওনার ক্যান্সার হয়েছে। ওকে, ভেরি নাইস। যেহেতু ক্যান্সার বডির ভিতরে যেগুলো তৈরি হয়, অর্থাৎ যেগুলো দৃশ্যমান না, স্কিন ক্যান্সার ছাড়া অন্য আর ব্রেস্ট ক্যান্সার, এগুলো কখনো কখনো দৃশ্যমান। আমি বলবো অদৃশ্য অবস্থা একটা রোগী কিভাবে বুঝতে পারবে, কয়েকটা খুব সিম্পল সমীকরণের ব্যাপার আছে। সেই সমীকরণগুলো হচ্ছে আমরা এভরিডে ফেস করি কিন্তু অ্যাটেনশন দেই না। নাম্বার 1, আমি একটু টপ থেকে শুরু করি। টপ মানে আমি মুখগহ্বরের কথা বলবো, বা ইংরেজিতে ওরাল ক্যাভিটি বলি। ওরাল ক্যাভিটির ভিতরে আপনার জিহ্বা রয়েছে, মাড়ি রয়েছে। জিহ্বা এবং মাড়ি এবং ক্ষেত্র বিশেষের তালু শুধু দেখার জন্য, শুধু দেখা, আপনি আয়নায় দাঁড়িয়ে ব্রাইটার ইলুমিনেশন অর্থাৎ পর্যাপ্ত আলোর ভিতরে যখন দেখবেন নিজের মুখ এবং মুখগহ্বর, ইজিলি এর ভিতরে কোনো জাতীয় আলসার অর্থাৎ ক্ষত তৈরি হয়েছে কিনা, এবং হয়ে থাকলে লং স্ট্যান্ডিং কিনা। এটা আমি বলছি না 5 দিন 7 দিনের কোনো ঘটনা, লং 1 মাস 2 মাস ধরে আপনার জিহ্বায় একটা ক্ষত, আপনি এটা পাত্তা দিলেন না। আমরা এই মোমেন্টটাকে নোটিসে আনতে চাই। এরকম কোনো কিছু আপনি পার্সোনালি মুখগহ্বর চেক করবেন এবং ডেন্টিস্টকে দেখাবেন সন্দেহজনক ক্ষতকে। নাম্বার 1। আরেকটু নিচে আসি, আপনি আমি কথা বলি, কথার দ্বারা পৃথিবীর সাথে যুক্ত থাকি। দেখবেন আমাদের অনেক লোক, স্পেশালি পুরুষ লোকদের কথাই বলি, ওনাদের ভয়েস লস করে, অর্থাৎ একটা হোর্সনেস, গলাটা একটু ভারী হয়ে আসে। হোর্সনেস ভয়েস সাধারণ ভাইরাল ইনফেকশনও হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, কিন্তু এই ভয়েসটা চেঞ্জ যদি 14 ডেজ অ্যান্ড অভাব এবং এটা পারসিস্ট করে লম্বা সময় ধরে, আপনার স্বর বসে গেছে, আপনি 40 ইয়ার্সের অ্যাবাভের একটা মেল বা ফিমেল যেই হন, আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার গলা বসার কারণ। প্রিলিমিনারি আপনাকে অবশ্যই একজন ইএনটি স্পেশালিস্টকে দেখাতে হবে। এর মধ্যে আপনি কোনো না কোনো ক্ষেত্রে একটা ক্যান্সার রোগ ডিটেক্টেড হতে পারে। এবার একটু নিচে আসি, গলার জাস্ট একটু নিচে আপনি খেয়াল থাকবেন, আমাদের অনেক লোক বলে আমি খাচ্ছি কিন্তু খাবারটা নিচে ঠিকঠাক মতো প্যাসেজ হচ্ছে না, অর্থাৎ খাবার পরে যে খাবারটা নিচে নামবে সেইখানে আটকে যাচ্ছে, অর্থাৎ আমরা ডিসফ্যাজিক বলি। প্রথম দিকে বলে আমি শক্ত খাবার খেতে একটু কষ্ট হচ্ছিল, অনেক দেরিতে বলে পানিও খেতে পারি না। এই লোকগুলোকে আমরা ধরে নেই যে খাবারের যে টিউব, খাদ্য নালী, ইসোফ্যাগাস বলা হয় আমাদের শব্দে, এই টিউবটাকে দেখার জন্য খুবই সিম্পল একটা পরীক্ষা, এন্ডোস্কোপি। নান অফ দ্য পেশেন্টস, কোনো রোগীও কখনো বলবে না যে আমাকে এন্ডোস্কোপি করতে দেন। আমাদের বিগিনিং ডক্টর সাহেবরাও অনেক ক্ষেত্রে খুব ডিলেতে চিন্তা করে এবার একটা এন্ডোস্কোপি করে, ততদিনে কিন্তু অনেকখানি দেরি। আমি আরেকটু নিচে আসি, সবচেয়ে কমন সিমটম বাংলাদেশের প্রতিটা লোকের পেটে ব্যথা, প্রায় ইচ অ্যান্ড এভরি লোক এটা এভরিডে এনকাউন্টার করে। কারণ হতে পারে পেটে ব্যথার হচ্ছে পেপটিক আলসার, ভেরি কমন, ভেরি বিনাইন, অর্থাৎ নো ক্যান্সার। কিন্তু আপনি 100 স্টমাক আলসারের রোগী যদি দেখি, অন্তত তার ভিতরে 10 জনের আপনি স্টমাক ক্যান্সার পাবেন, একই সিমটম নিয়ে, পেটে ব্যথা নিয়ে, ক্ষুধামান্দ, ওয়েট লস। এটা পাবেন কিভাবে? ইউনিট আপনাকে একটা এন্ডোস্কোপি করে দেখতেই হবে। আনফরচুনেটলি এন্ডোস্কোপি করা হয় অত্যন্ত লেটে। পেটে ব্যথার রোগী বেশিরভাগ ক্ষেত্রে ওমিপ্রাজল জাতীয় ওষুধ খেয়ে তারা একটু বেটার বোধ করে। এবার আমি ফুসফুসের দিকে আসি। নাম্বার 1 ক্যান্সার এবং মেইল এবং বাংলাদেশের, সেটা হচ্ছে কাশি, 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 লং স্ট্যান্ডিং কাশি, ব্রঙ্কিয়াল অ্যাজমাতে হবে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে হবে, নিউমোনিয়াতে হবে, অ্যাকিউট অর্থাৎ স্বল্পমেয়াদী। কিন্তু ক্যান্সার আক্রান্ত রোগীর কাশি, আমি বলছি মাসাধিককাল যদি আপনার কাশি থাকে,
আপনি যদি ধূমপায়ী হয়ে থাকেন, নেভার ফরগেট, অবশ্যই আপনাকে একটা চেস্ট এক্সরে করে আপনাকে দেখতে হবে, আপনার ডাক্তারকেও দেখাতে হবে, ইয়েস আমার এক্সরে প্লেটে কোনো ক্যান্সারের মতো অপাসিটি দৃশ্যমান নয়। পেটের অন্যান্য প্রবলেম ফাইন্ড আউট করার জন্য, পেটে ব্যথা হতে পারে, পেটে পানি আসতে পারে, এগুলো অ্যাসেসমেন্টের জন্য আপনার প্লেন আল্ট্রাসোনোগ্রাম অ্যাবডোমেন দ্বারা পেটের অনেকগুলো ডিজিজ ক্যান্সার রিলেটেড আমরা জানতে পারবো। ফাইনালি আমি আসবো, কার্সিনোমা সার্ভিক্স মেয়েদের হয় নাম্বার 1 ক্যান্সার। মেয়েদের জরায়ু মুখ থেকে কোনো ডিসচার্জ হোক হোয়াইটিশ হোক ব্লাডি, দ্যাট শুড বি চেকড, অবশ্যই চেক করা উচিত বাই গাইনোকোলজিস্ট ফার্স্ট। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে মলদার থেকে কখনো রক্ত যে থাকলে অথবা আজকে কষা কালকে ডায়রিয়া, আপনি একটা কলোনোস্কোপি, ঘন ঘন যে ক্যান্সারগুলো, কোলন ক্যান্সার, রেকটাল ক্যান্সার এবং একটু আগে বললাম মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার, এগুলো ইজিলি আর্লি ফাইন্ড আউট করা যায়, ভেরি ইজিলি। আনফরচুনেটলি আমরা থিঙ্কিং এ একটু স্লো, স্টার্টিং ফ্রম আমাদের পেশেন্টস, বিগিনিং ফ্রম আওয়ার প্রিলিমিনারি কেয়ার গিভার্স। এই জিনিসগুলো যদি আমাদের ডাক্তার সাহেবরা একটু নলেজে নেন এবং আমাদের কেয়ার রিসিভার্সরা অর্থাৎ আমাদের সেবা গ্রহীতা বৃন্দ, আমরা অনেকগুলো কমন ক্যান্সারকে আর্লি ডিটেক্ট করতে পারবো এবং গ্লোবাল লেভেলে নাম্বার 3 স্টেজে ক্যান্সার না পেয়ে নাম্বার 2তেও পেতে পারি, বিইং এ সিটিজেন অফ বাংলাদেশ। বিকজ আমি ডাক্তার রকিবের সাথে একই ভাষায় বলবো, এভরি ফ্যাসিলিটিস টু ডিটেক্ট অ্যাভেলেবল ইন বাংলাদেশ। শুধু করোনা চ্যালেঞ্জকে বাদ দিয়ে আমি বললাম, কিন্তু আমরা রাশ করি ভেরি লেটলি। আমার মনে হয় আমাদের রকিব সাহেব কিছু অ্যাড করতে পারবে। জি, আমি অবশ্যই রকিব স্যারের কাছে আসবো। ধন্যবাদ স্যার আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমি আমাদের দর্শক শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শুনছেন এবং দেখছেন ভয়েস অফ ডক্টরস পাওয়ার্ড বাই এসকেপ অনকোলজি। আমাদের আজকের প্রোগ্রামে নলেজ পার্টনার হচ্ছে ডেসেটর এবং প্রেমেটর। আমাদের সাথে আছেন বাংলাদেশের খ্যাতনামা দুজন ক্যান্সার বিশেষজ্ঞ, এবং আপনারা জেনে খুশি হবেন এসকেপ অনকোলজির যে কেমোথেরাপিউটিক এজেন্ট গুলো আছে, যে ক্যান্সার ওষুধগুলো আছে, সেগুলো সবগুলো র মেটেরিয়াল ইউরোপিয়ান সোর্স থেকে করা হয়, এবং আমরা হাইলি রেগুলেটেড যেসব স্ট্রিনজেন্ট যেসব রিকগনিশনস গুলো আছে, ইউকেএমএচআরএ, এফডিএ, ডাব্লিউএইচও, ইএমএ, টিজি অস্ট্রেলিয়া, এগুলো সবগুলোর অ্যাপ্রুভাল সমৃদ্ধ আমাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থেকে আমাদের অনকোলজিক্যাল প্রোডাক্ট গুলো তৈরি হয়। তো আমি অনুষ্ঠানের এই পর্যায়ে আবারও একটু রাকিব স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। স্যার তো খুব সুন্দরভাবে আমাদেরকে বললেন যে কিভাবে আমরা একজন সাধারণ মানুষ, আমরা ক্যান্সার আক্রান্ত কিনা বা তার উপসর্গ কি, সেগুলো নিয়ে খুব সুন্দর চমৎকার আলোকপাত করলেন। আপনার কাছে স্যার আমার প্রশ্ন হচ্ছে, একজন রোগী কখন একজন অনকোলজিস্টের সাথে পরামর্শের জন্য যাবেন, যে আসলে ওনার ক্যান্সারের জন্য উনি কখন একজন অনকোলজিস্টের কাছে যাবেন, যদি স্যার একটু আপনি গাইড করেন। অ্যাকচুয়ালি আমরা এখন করোনার সময় ছিল, আমি ভেবেছিলাম আলোচনাটা করোনা রিলেটেড হবে। এমনিতে আমরা কতগুলো সাধারণ অসুবিধা আছে, মানে সমস্যা আছে, যেগুলো থাকলে আমরা ক্যান্সারের কথা মনে করতে পারি। সেই মানে অসুবিধাগুলো যদি দেখা যায়, যেরকম যদি আমি এই অসুবিধাগুলো অলরেডি আমাদের স্বপন স্যার কিন্তু বলে ফেলেছে, আমার মনে হয় এটা আবারও রিপিটই হয়ে যাবে। উনি অনেকগুলি সমস্যার কথা বলেছে। সাধারণত এই যে সমস্যাগুলো আমি যদি আবার মানে সমস্যাগুলো আবার যদি বলতে বলেন, তাহলে বলতে হয় শরীরে যদি কোথাও কোনো চাকা বা পিণ্ডের মানে অস্তিত্ব পাওয়া যায়, যদি এরকম হয় যে হজমে অসুবিধা হচ্ছে, যদি এরকম হয় কোনো অস্বাভাবিক কোনো রক্তপাত হচ্ছে, সেটা মাসিকের রাস্তাতেই হোক, প্রস্রাবের রাস্তা দিয়েই হোক বা কাশির সাথেই হোক, যদি কারো এরকম হয় যে শরীরে কোথাও একটা আঁচিল ছিল, এই আঁচিলটা হঠাৎ করে তার শেপ, সাইজ, তার কালার বা হঠাৎ করে চুলকানো শুরু হয়ে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে আঁচিলটা মানে অস্বাভাবিক কিছু মানে হতে পারে। যদি কারো একটু নাকি সুরে কথা বলে, তাহলে আমরা এরকম ক্যান্সারের কথা ভাবতে পারি। যদি মানুষ এরকম হয় যে হঠাৎ করে তার ওয়েটটা ফল করতেছে খুব কোনো ছাড়াই, মানে কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা এরকম একটা ভাবতে পারি। আমরা এরকম ভাবতে পারি যে হজমের সমস্যা, সে খেতে পারতেছে না, অথবা তার যদি ওই কোলন ক্যান্সারের ক্ষেত্রে আমাদের বাউল হ্যাবিট আছে, এটার যদি কিছু পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে হইতে পারে কোনো একটা ক্ষত যেটি সহজে শুকাচ্ছে না আমরা সাধারণ চিকিৎসা দেওয়ার পরেও, তখন আমরা ভাবতে পারি এটা একটা ম্যালিগন্যান্ট আলসার হতে পারে। এই 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 বিষয়গুলোকে আমরা অ্যাকচুয়ালি ক্যান্সারের পূর্ব লক্ষণ বলে মনে করি, এবং এর যে কোনো একটি দেওয়ার অর্থ এই না যে আপনি ক্যান্সার আক্রান্ত হয়েছেন। একটা চাকা বিশেষজ্ঞ পরামর্শ লাগবে।
তখন আমার মনে হয় ওনার একটা ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। ডক্টর ওনাকে যথেষ্ট মানে যেটুকু দরকার সেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করবেন যে ওনার ক্যান্সার হয়েছে কিনা। এই সিমটম গুলো দেখা দেওয়ার অর্থ এই না বা আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমার মনে হয় সঠিকভাবে যদি ইনভেস্টিগেশন করে যদি ক্যান্সার নির্ণয় হয় তো দেন পরবর্তী স্টেপ গুলো তখন চিকিৎসার পর্যায়ে মানে আসতে হবে। অর্থাৎ এই সমস্যাগুলো হলে আমরা ক্যান্সারের কথা ভাবতে পারি, চিন্তা করবো। জি, ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার চমৎকার উত্তরের জন্য। আমরা এই পর্যায়ে একটু সমন্বয় আপনার কাছে চলে যাচ্ছি। আমাদের অনেকগুলো দর্শক শ্রোতাদের প্রশ্ন আছে, আপনি যদি একটু প্রশ্নগুলো করেন। জি, ধন্যবাদ মুরাদ ভাই। ইয়েস, আজকে আসলে বেশ অনেকক্ষণ আগের থেকেই বেশ কিছু প্রশ্ন আসা শুরু করেছে। তারপরও যেহেতু স্যাররা শুরুতে বলছিলেন এই জন্য আমি আর ইন্টারাপ্ট করতে চাইনি। তো এখন পালা হয়েছে যে তাদের প্রশ্নগুলো আসলে পৌঁছে দেওয়া ডাক্তারদের কাছে। তো এবং যারা প্রশ্ন করেছেন তাদেরকে বলছি যে আমি প্রশ্নগুলো পৌঁছে দিচ্ছি, কিন্তু সবচেয়ে রেলেভেন্ট যে প্রশ্নগুলো সেগুলোই আসলে আমরা অ্যাড্রেস করতে চেষ্টা করব। হারুন আহমেদ আছেন আমাদের সাথে, সিঙ্গার নাজমুল হাসান, স্বপ্নপূরণ উনি আছেন, মাহফুজুল হক। ওকে, একদম বেসিক একটা কোয়েশ্চেন একজন করেছেন মাহফুজুল হক, সেটাতে আমরা যাব। করোনাকালীন কেমোথেরাপি রোগীরা কি করবে, এটা একটা প্রশ্ন আছে। আমি আরো একটা দুটো নিয়ে নিই তাহলে স্যাররা একবারে, বেশ কিছু প্রশ্ন আছে, রাইট? মাহবুব আলম টিটু উনি বলছেন আসলে ভালো উদ্যোগ। নুরুল অসীম উনি বলছেন গুড ইনিশিয়েটিভ, ওয়েটিং টু হিয়ার ফ্রম অল ডক্টর, স্পেশালি ফ্রম প্রফেসর স্বপন বন্দ্যোপাধ্যায়। ইয়েস, নিশ্চয়ই শুনেছেন এবং আরো শুনবেন। রাফাত শাহরিয়ার ইসলাম, যেসব ক্যান্সার রোগীরা কেমোথেরাপি গ্রহণের জন্য চিকিৎসা কেন্দ্রে কিংবা ডে কেয়ার ইউনিটে আসতে পারছেন না, তাদের জন্য আসলে কি টাইপের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? সো সিমিলার টু প্রিভিয়াস কোয়েশ্চেন, আমি যদি ভুল না করে থাকি। এবং মাহফুজুল হক বলছেন স্বপন ও রাকিব স্যারকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তাদের সময় ব্যক্ত করে আমাদেরকে সময় দেবার জন্য এবং এখানে এসে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের সবাইকে জানিয়ে দেওয়ার জন্য এবং এবিসি রেডিওর মাধ্যমে সবার কাছে পৌঁছে যাচ্ছে সেটার জন্য তাদেরকে ধন্যবাদ বিশেষ করে। এবং এসকেএফ অনকোলজিকে অনেক অনেক ধন্যবাদ এই উদ্যোগে আমাদের সাথে থাকবার জন্য। লুৎফর রহমান বলছেন ঢাকার বাইরের রোগীরা এখন কিভাবে কেমোথেরাপি নিবে? সো সিমিলার, আমরা এই জিনিসটা যদি আগে অ্যাড্রেস করি তারপর আরো। জি, আমার মনে হয় এই প্রশ্নটা আমরা স্বপন স্যারের কাছ থেকে শুনি। স্যার, আমাদের দর্শক শ্রোতাদের প্রশ্ন ছিল এই কোভিড-19 সিচুয়েশনে যারা এখন কেমোথেরাপি নিচ্ছেন তাদের আসলে করণীয় কি, তারা কিভাবে তাদের কেমোথেরাপি গুলো কন্টিনিউ করতে পারেন। স্যার, প্রশ্নটা আপনাকে করছি, এরপরে এই একই প্রশ্নের উত্তরের জন্য আমি রাকিবউদ্দিন স্যারকে সাপ্লিমেন্ট করতে বলবো। জি, স্বপন স্যার। ওকে, থ্যাংক ইউ। প্রশ্নকারীর জন্য বলে আমাদের কিছু আউটলাইন রয়েছে এট দিস ক্রাইসিস মোমেন্ট। আউটলাইন গুলো এরকম: আপনার পেশেন্টটা, আমাদের দুটো সিটিং এ কেমোথেরাপি হয় স্টেজ 3 এবং 4 এর ক্ষেত্রে। একটাকে আমরা বলি অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, অর্থাৎ ডেফিনিটিভ চিকিৎসা হয়ে গেছে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে ধরে বলি যে আপনার হয়তো ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক চিকিৎসা অপারেশন দ্যাট ইজ ডান, এরপর পরে যদি আমাদের কেউ কেমোথেরাপির সাজেস্ট করে থাকেন, এইটাকে বলা হয় অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। আরেকটা কেমোথেরাপি ব্রেস্টের রোগী কি দেওয়া হয় যখন এই ক্যান্সারটা শুধু ব্রেস্টে না, লিভারে ছড়িয়েছে অথবা বোনে ছড়িয়েছে অথবা লাংসে ছড়িয়েছে, সেগুলোকে বলি আমরা প্যালিয়েটিভ কেমোথেরাপি। এখন আপনার প্রশ্নটা যদি অ্যাডজুভেন্ট সেটিং এ হয়, অর্থাৎ অপারেশনের পরে আমরা ধরেই নিব রোগীটা স্টেজ 2 অথবা 3 তে আছে, সেই রোগীর ক্ষেত্রে করোনাকালীন 1 নম্বর কাজ, আপনি অ্যাসিমটোমেটিক বাট প্রোভেন কোভিড নেগেটিভ, আপনার কোনো সিমটম নাই, জ্বর সর্দি কাশি রিলেটেড কোনো রেসপিরেটরি সিমটম নাই, এবং আপনার কোভিড টেস্ট করে নেগেটিভ পাওয়া গেলে ইউ ক্যান গো অ্যাহেড উইথ ইউর কেমোথেরাপি। বাট সতর্কতা এই, প্রতিটা কেমোথেরাপি কোভিডের সাথে আপনার ইমিউনিটিকে ডাবল ফল করাবে। সো আমরা যে কৌশল অবলম্বন করি, যদি অ্যাডজুভেন্ট সিটিং এ আপনার অনকোলজিস্ট সাজেস্ট করে, অলওয়েজ রিলাই আপন ইউর প্রাইমারি অনকোলজিস্ট। আমরা আউটলাইন বলছি, যদি উনি সাজেস্ট করেন ইয়েস আপনার অ্যাডজুভেন্ট দিলে তেমন ক্ষতি নাই, অর্থাৎ ঝুঁকি তেমন নাই, শুধু গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর বলে কিছু এজেন্ট আছে, এগুলোকে অবশ্যই কেমোথেরাপির সাথে অ্যাড করে নেই। এবার আসি, যদি প্যালিয়েটিভ কেমোথেরাপি হয়, প্যালিয়েটিভ মানে হচ্ছে রোগ ছড়িয়ে গেছে। ব্রেস্টের এক্সাম্পল ধরে বলি, আপনার লাইফ এক্সপেক্টেন্সি করোনাকালীন সময় এবং স্টেজ 4 ক্যান্সারের মধ্যে একদম ক্রিটিক্যাল ওয়েইং দরকার, যে আমার এই কেমোথেরাপি দিয়ে আপনার লাইফ এক্সপেক্টেন্সি কি বাড়াচ্ছি নাকি করোনার দিকে আপনাকে আমরা ড্রাইভ করে দিচ্ছি, যে ইউ কুড বি অ্যাটাকড বাই করোনা
আমাদের কেমোথেরাপির অ্যাডভার্স ইফেক্ট হিসাবে। সেক্ষেত্রে আমরা ডিলে করতে পারি, কারণ আপনি স্টেজ 4 ক্যান্সার আক্রান্ত নাম্বার 1, আপনার ইমিউনিটি এমনিতেই ফলেন, এবং আপনার যদি জীবনের ব্যাপ্তি ওইরকম বেশি না হয়ে থাকে, এগুলো ডিক্লেয়ার করবেন আপনার প্রাইমারি অনকোলজিস্ট। সেক্ষেত্রে আমরা ডিফার করতে পারি। আর যদি না, দেয়ার ইজ সামথিং ইমার্জেন্সি ওরকম আপনার কোনো না কোনোভাবে, আমি একটা এক্সাম্পল দিই, টেস্টিকুলার ক্যান্সার খুব র্যাপিডলি প্রোগ্রেস করে, ছেলেদের হয়ে থাকে, পুরুষদের টেস্টিকুলার ক্যান্সার র্যাপিডলি প্রোগ্রেসিভ, বাট এই রোগীগুলোর শরীর স্বাস্থ্য মজবুত থাকে, দে আর নট ইউজুয়ালি ইমিউনোকম্প্রোমাইজড, তারা সাধারণত ইমিউনোকম্প্রোমাইজড না, এবং এদের যদি কোভিড টেস্ট করে নেগেটিভ পাওয়া যায়, তারা অ্যাসিমটোমেটিক হয়, ইজিলি ইউ ক্যান স্টার্ট ইউর কেমোথেরাপি আন্ডার স্ট্রিক্ট সার্ভিলেন্স। আপনার অনকোলজিস্টের নিয়ন্ত্রণের মধ্যে আপনি কেমোথেরাপিতে যেতে পারবেন অলওয়েজ। আমি একটা এক্সাম্পল দেই, আপনারা অনেকেই সার্কাস দেখে থাকবেন, দড়িতে করে হাঁটছেন কোনো সার্কাসের ব্যক্তি, হাতে একটা ব্যাম্বু, উনি অত্যন্ত কঠোর ব্যালেন্স করে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত এগিয়ে যায়। এই ব্যালেন্সিং কে করবে? দিস ইজ ইয়োর প্রাইমারি অনকোলজিস্ট, অর্থাৎ আপনার ক্যান্সার বিশেষজ্ঞ ডিসাইড করবে এই ক্রাইসিসের মধ্যে আপনাকে অ্যাডজুভেন্ট হোক এবং প্যালিয়েটিভ কেমোথেরাপি হোক, অথবা নিউ অ্যাডজুভেন্ট বলে একটা কেমোথেরাপি স্টাইল রয়েছে, সেটাতে যাবেন কি যাবেন না, আপনার প্রাথমিক অনকোলজিস্ট আপনাকে দায়িত্ব নিয়ে একটা সাজেশন দিবেন। আমাদের রকিব সাহেব হয়তো সাপ্লিমেন্ট করবেন। জি, ধন্যবাদ স্যার চমৎকার বলার জন্য, আপনার চমৎকার বক্তব্যের জন্য। রকিবউদ্দিন স্যার, আপনি যদি কিছু সাপ্লিমেন্ট করেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমাদের প্রফেসর স্বপন স্যার অলরেডি চমৎকার উত্তর দিয়েছেন। এটি ঠিক, আসলে ক্যান্সারের আমরা চিকিৎসা দুটি পর্যায়ে করে থাকি, একটি আসলে রোগ মুক্ত থেকে মুক্তি হওয়ার জন্য, আর একটি প্যালিয়েটিভ অর্থাৎ তার উপশম দূর হওয়ার জন্য। তাই আমাদের আগেই সিদ্ধান্ত নিতে হবে আমরা মানে এই কোন কাদেরকে আমি চিকিৎসার মানে করতে যাচ্ছি। আর ক্যান্সার চিকিৎসাটা এরকমই একটা বিষয়, এটা প্রথমেই রিস্ক এবং বেনিফিট এই দুটোর ভিতরে ব্যালেন্স করতে হয়। আমাকে আগে ভাবতে হবে যে এনার চিকিৎসা করে কি আমি উপকৃত করতে পারবো, নাকি তাকে আবার নতুন করে কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা আরো বাড়িয়ে দিব। তো রিস্ক এবং বেনিফিট এই দুটোকেই আমাদেরকে দেখতে হয়। আর আরো যে বিষয়গুলো আমি আরো অ্যাড করতে চাচ্ছি সেটি হচ্ছে এরকম, আমরা এখন এই করোনাকালীন সময় আসলে আমি আগেই বলেছি, করোনাকালীন অনেকগুলি প্রতিবন্ধকতা অলরেডি আমি বলেছি। এখানে কেমোথেরাপিটা 3 সপ্তাহ পর পর নিতে হয়, এখানে কেমোথেরাপি দেওয়ার পর রক্তের উপাদানগুলো কমে যায়, রক্ত পরীক্ষা করতে হয়, বারবার ল্যাবে যেতে হয়। এই যে বিষয়গুলো আপনারা জানেন বাংলাদেশ লকডাউনে আছে, সবকিছু মিলিয়েই এই চিকিৎসার প্রতিবন্ধকতা অনেক অনেক ব্যাপক, যারা সাফার করতেছে তারা এটা খুব হারে হারে টের পাচ্ছে। তা আমি আরো চিকিৎসার সাথে যে জিনিসটি বলতে চাচ্ছি, আমরা এরকম অনেক সময় মানে করছি, এক হচ্ছে এরকম যে আমরা অনেক সময় এই অ্যাডজুভেন্ট থেরাপি, মনে করেন একটি আর্লি ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থার কথা যদি বলি, এটা অপারেশন হয়ে গিয়েছে, আমরা চাইলে এইরকম রোগীদেরকে আমরা চিকিৎসা ব্যবস্থাটা একটু ডিলে করতে পারি। একটা কলোরেক্টাল ক্যান্সারের পেশেন্ট, আমরা অপারেশন হয়ে গেছে, একদম অপটিমাম অপারেশন হয়ে গেছে, আমরা যে অ্যাডজুভেন্ট থেরাপিটা দিব, এটা ইভেন আমরা চাইলে এটা 4 to 6 উইক পর্যন্ত ওয়েট করতে পারি, অর্থাৎ আমরা একটা গ্যাপ নিতে পারি। আমরা আরো যে বিষয়গুলো করতে পারি, অনেকের আছে যে এই কেমোথেরাপি গুলো কিন্তু আমাদের বাংলাদেশে এখন দুটি ফর্মে পাওয়া যায়। ওরাল কেমোথেরাপিও কিছু আছে, যেগুলো মনে করেন ইনজেকশন ফর্মেও আছে, ওরাল ফর্মে আছে। আমরা চাইলে একটা লোক আসতে পারতেছে না বা থাকতেছে, আমরা আর একটা বড় হেল্প নিতে পারি টেলিমেডিসিনের। ইতিমধ্যে বাংলাদেশের বেশিরভাগ অনকোলজিস্টই টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা দিচ্ছে। তো আমি নিজেও আমার মনে হয় আমি অনেক টেলিমেডিসিনের মাধ্যমে অনেককে হেল্প করার চেষ্টা করেছি। যেটি আমি বলতে চাচ্ছি, তো আমরা চাইলে অনেক সময় এই ইনজেক্টল ফর্মে কেমোথেরাপি গুলোকে সুইচ করে ওরাল ফর্মে দিতে পারি। যেরকম আমি একটা উদাহরণ দিতে পারি, আমরা ইনজেকশন ফর্মে 5-AQ নামে একটা কেমোথেরাপি দেই, আমরা চাইলে এটাকে ক্যাপিসিটাবিন নামে ওরাল ফর্মে পাওয়া যায়, আমরা এটা নিয়ে আমরা একটু সময় ক্ষেপণ করতে পারি। আমরা অনেকগুলি ট্যাবলেট আছে যেগুলো আমরা বলতে পারি যে এই ইনজেকশনের থেকে এটাকে সুইচ করে আমরা ওরাল ফর্মে যেতে পারি। আরো একটা বড় ক্যান্সার যেটা বাংলাদেশে, যেটাকে আমরা লাং ক্যান্সার বলি, ফুসফুসের ক্যান্সার বলি, যেটা নাম্বার 1 ক্যান্সার বাংলাদেশে। এই লাং ক্যান্সারে কিন্তু এখন টার্গেটেড থেরাপি নামে এক ধরনের থেরাপি চলে এসছে বাংলাদেশে। এই টার্গেটেড থেরাপি গুলো খুবই মানে ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট। আমরা চাইলে এই যে টার্গেটেড থেরাপির মাধ্যমে লাং ক্যান্সার পেশেন্টদেরকে মানে
বেশ পরিমাণে মানে চিকিৎসা দিতে পারি, স্পেশালি যেগুলো মেটাস্টেটিক সেটিং বা অ্যাডভান্স কেস, যেগুলোকে আমাদের কিউরেশনের জি। আশা কম, আমরা এইভাবে করতে পারি। আর জি। আরো একটা কথা আমি বলেছি, জি, ধন্যবাদ স্যার। জি। ডিউরিং 1 মিনিট আরো একটু সময় নিব। জি, জি, ডিউরিং জি, কেমোথেরাপি আসলে রক্তের কাউন্ট গুলো ফল করে যায়। এই ক্ষেত্রে বারবার ওই রক্ত দিয়ে আমরা দেখার চেষ্টা করি। আমরা চাইলে ওই হোম ডেলিভারির মাধ্যমে রক্ত নিয়ে এক্সপোজারের সংখ্যা কমাতে পারি। আমরা টেলিমেডিসিনের মাধ্যমে রিপোর্ট গুলা জেনে একবারে আসতে পারি। অর্থাৎ আমরা যত এই যেটাকে বলে সামাজিক দূরত্ব, এটাকে যত কমাইতে পারি তত কিন্তু আমাদের এই করোনার কথা কিন্তু মাথায় ঢুকাতে হবে এই ক্যান্সারের পাশাপাশি। আমি করোনাকে জি। বারবারই হাইলাইট করতে চাচ্ছি। করোনার ব্যাপারেও আমাকে সতর্ক থাকতে হবে। এই করোনা নিয়েই আমাদেরকে কিভাবে সহজ উপায়ে সহজভাবে লাক্সুই প্রযুক্তির মাধ্যমে ক্যান্সার ট্রিটমেন্টকে চালিয়ে নিয়ে যাবে, এটি আপনার ক্যান্সার বিশেষজ্ঞ যার মাধ্যমে জি। আমি চিকিৎসা করতেছেন, আমার ধারণা উনি এটা ভালো বুঝবে এবং ওনার মাধ্যমেই আপনারা এই সময় চলে যাবে। যখন ভালো সময় আসবে আমরা আবারও পূর্ণাঙ্গভাবে আমাদের এই ক্যান্সার রোগীদের চিকিৎসা যেতে পারবো বলে আমি আশা জি। করি। জি, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আমি আমাদের আজকের দুজন অতিথিকে অনুরোধ করব, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন আছে, আমরা যদি খুব দ্রুত প্রশ্নগুলো উত্তর করতে পারি তাহলে আমরা অনেক বেশি প্রশ্ন নিতে পারবো, আমাদের ডিসকাশনটা অনেক বেশি আমাদের দর্শক শ্রোতাদের কাছে আমরা পৌঁছাতে পারবো। তো সমন্বয় দা, আপনি যদি এরপরের প্রশ্নগুলো আমাদেরকে একটু করেন। জি, ধন্যবাদ মুরাদ ভাই। সেটাই অনুরোধ করবো যে সংক্ষিপ্ত রাখলেন, টু দ্য পয়েন্ট প্রিসাইসলি যদি আমরা ইয়ে করতে পারি। সো এখান থেকে আমি যেটা শুনছিলাম মুরাদ ভাই এবং স্যার, আপনারা প্লিজ ইয়ে করবেন যে আসলে খুব কিছু কিছু ক্যান্সার আছে, যেমন টেস্টিকুলার ক্যান্সারের কথা স্বপন স্যার বলছিলেন, খুবই দ্রুত যেগুলো আসলে ছড়িয়ে যায়। আহ, সেগুলো বাদ দিয়ে যদি আসলে সহনশীল হয় তাহলে আপাতত অ্যাভয়েড করতে পারাটা যদি ভালো হয় তাহলে অ্যাভয়েড করা উচিত, রাইট? দ্যাটস দ্য জিস্ট অফ দ্য স্টোরি। রাইট। ওকে, কারণ আমরা ধরেন আমাদের এটা মাথায় রাখতে হবে যে আসলে অনেক সাধারণ জনগণ আসলে শুনছে, তো তারাও যাতে রিলেট করতে পারে, এর জন্য আর কি আমি আবার একটু জিজ্ঞেস করে আমিও বুঝে নিলাম, সো দ্যাট আমার মাধ্যমে যদি আরো কেউ না বুঝে থাকে। আমরা পরবর্তী কোশ্চেন যদি যাই। ওকে, দেওয়ান সাইদুর রহমান এটা বলেছেন, আমার মনে হয় এটা কিছুটা আসলে অ্যাড্রেস করা হয়েছে। ক্যান্সার রোগীদের যদি কোভিড-19 আক্রান্ত হয় তখন করণীয় কি? জি, আমার মনে হয় প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বপন স্যার যদি প্রশ্নটি উত্তর করেন। আমি একটা সহজ এক্সাম্পল দেই, প্রশ্নকর্তা ইজি বোধ করবেন। মনে করেন আপনার আজকে তীব্র দাঁতে ব্যথা এবং এই সময় আপনাকে কোনো দুষ্কৃতকারী শুট করলো, মানে আপনার বুলেট ইনজুরি আক্রান্ত। আপনি দাঁতে ব্যথা ভুলে যাবেন, বুলেট ইনজুরির জন্য আপনি জীবন রক্ষার জন্য দৌড়াদৌড়ি করবেন। অর্থাৎ কোভিড-19 হচ্ছেন আপনার বুলেট দ্বারা আক্রান্ত হওয়া, দাঁতে ব্যথাটা হচ্ছে ক্যান্সার। সো ক্যান্সার উইল বি সেকেন্ডারি। আপনার প্রথমেই কোভিড থেকে মুক্ত হয়ে ইমিউনিটি পর্যাপ্ত ডেভেলপ করে আমাদের শরণাপন্ন হবেন, যাতে করে আমরা অ্যান্টি ক্যান্সার উপযোগী ক্ষেত্রে আপনাকে অ্যান্টি ক্যান্সার চিকিৎসা দিতে পারি। ক্লিয়ার? জি, ধন্যবাদ স্যার, চমৎকার চমৎকার উত্তর স্যার। জি, ধন্যবাদ। আসলে এবং কাউসার মোস্তফাও একই ধরনের কোশ্চেনই করছিলেন যে ক্যান্সার পেশেন্ট করোনা আক্রান্ত হলে কি পদক্ষেপ নেওয়া যায়। তো পদক্ষেপ আকারে আমি যতদূর বুঝলাম যে আসলে প্রথমে কোভিড-19 এর ট্রিটমেন্টটাই আপনার নিতে হবে, সেই চিকিৎসাটাই করতে হবে এবং সেটা আপনি উত্তীর্ণ হয়ে আসলে এবং আপনার ইমিউন সিস্টেমটা আবার স্ট্রং করতে পারে, তারপরে আপনি ধীরে ধীরে আসলে ক্যান্সারের ট্রিটমেন্টে যাবেন। মুরাদ ভাই, রকিবউদ্দিন স্যার কিছু অ্যাড করতে চান কিনা এর সাথে? জি, রকিবউদ্দিন স্যার, আপনি কি এর সাথে কোনো কিছু অ্যাড করতে চান? না, এটা অলরেডি স্বপন স্যার বলে গিয়েছে, যারা অলরেডি এফেক্টেড তাদের প্রথম প্রায়োরিটি বেসিসে আমরা তাদেরকে আইসোলেশন করতে হবে, তাদেরকে ট্রিটমেন্ট 8-10টা রোগী যেভাবে করোনা থেকে চিকিৎসা পাচ্ছে ঠিক একই রকম ভাবে হবে। ওখান থেকে যদি উনি ভালো হয়ে ফিরে আসে তখন আমাদের মানে চিকিৎসা ব্যবস্থা নিয়ে ভাবা যেতে পারে। আসলে আমরা তো এই পরিমাণে যথেষ্ট পরিমাণে আমরা টেস্টও করতে পারছি না, ওইভাবে আমাদের অনেক লিমিটেশন আছে। আমি এই লিমিটেশনের ভিতরে আমাদের ক্যান্সার রোগীকে কিভাবে সাহায্য করা যায় সেটি আসলে আমার কাছে বড় বিবেচ্য বিষয় মনে হচ্ছে। আমাদের কিছু চিকিৎসা তো আসলে দিতে হয়, আমাদের কিছু ক্যান্সারের কিছু ইমার্জেন্সি বিষয় আছে, যেরকম আমরা একটা লোকের হাড্ডিতে ইনভলভ করে বোন ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা আছে, একটা লোকের ফুসফুসে ক্যান্সারে এসবিসিও অর্থাৎ সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন হচ্ছে, কারো ব্রেন ম্যাটস হয়ে গেছে। তাই এইরকম রোগীদেরকে
আসলে ক্যান্সার চিকিৎসা তো আমরা কেমোথেরাপি নিয়ে কথা বললাম, এবার আমি একটু রেডিওথেরাপি নিয়ে কথা বলতেছি। তো এই রেডিওথেরাপি গুলোকে আমরা এই যে ইমার্জেন্সি যাদেরকে দিতে হয়, এসবিসিওর পেশেন্ট, সুপিরিয়র ভেনাকাল ওয়াল স্ট্রাকশনের কথা বললাম, আমরা বনি ফ্র্যাকচারের কথা বললাম, আমরা মাথায় চলে গিয়েছে রোগ সেটার কথা বললাম, এইরকম ক্ষেত্রে আমরা আর্জেন্টলি দেওয়ার চেষ্টা করব। আসলে আমাদের দেশে এই পরিমাণে ব্যবস্থা নাই। যদি আমরা এরকম হইতো যে আমাদের পর্যাপ্ত ইসের ব্যবস্থা আছে, মেশিনের ব্যবস্থা আছে, আমরা ওদেরকে এটা আইসোলেট করে দিতে পারতাম, তাহলে বেশি ভালো হতো। যেটা পারা যাবে না সেটা নিয়ে বলার সুযোগ নেই। আর আমরা নতুন করে রেডিওথেরাপিটা সাধারণত শুরু করতে ডিলে করতে চাচ্ছি, মানে আমরা যাদের অ্যাডজুভেন্ট থেরাপি, তো মনে করেন একটা ব্রেস্টের লোকের অরিজিনাল রেডিওথেরাপি লাগবে, আমরা চাইলে এটাকে ডিলে করতে পারি, নট ওই সুপিরিয়র ভেনা কামার মতো এরকম না। আরো একটা কাজ করতে পারি, যেগুলো আমাদের অনগোয়িং পেশেন্ট রেডিওথেরাপি পাচ্ছে তাদেরকে আমরা যে কাজটা করতে পারি, আমরা আসলে রেডিওথেরাপিটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা। আমরা সাধারণত 200 সেন্টিগ্রেড করে দেই, অর্থাৎ 2 গ্রেড করে দেই। এটা 5 থেকে 7 সপ্তাহ পর্যন্ত চিকিৎসা ব্যাপটিকালটা হয়। আমরা এই সময়টাকে রিডিউস করে ফেলতে পারি, আমরা ফ্র্যাকশন বাড়িয়ে দিতে পারি, এটাকে আমরা বলি হাইপোফ্র্যাকশনেশন। অর্থাৎ ডোজ গুলো বাড়িয়ে বাড়িয়ে আমরা পিরিয়ডটাকে, অর্থাৎ ডিউরেশনটাকে, ট্রিটমেন্ট ডিউরেশনটাকে কমিয়ে ফেললে আমাদের এই করোনার ঝুঁকি, আসলে করোনার ঝুঁকি তো পেশেন্টের শুধু একার না, ও পেশেন্টের সাথে সম্পর্কযুক্ত, পেশেন্টের অ্যাটেন্ডেন্সের এর সাথে সম্পর্কযুক্ত আমাদের স্বাস্থ্যকর্মী। আপনি ইতিমধ্যেই জেনে অবাক হবেন যে আমাদের একজন ক্যান্সার ইনস্টিটিউটের একজন সহকারী অধ্যাপক এই রেডিওথেরাপি প্ল্যানিং এর সময় নিজেই আক্রান্ত হয়েছে। তো সবকিছু বিবেচনা করেই আমাদেরকে এই সব ডিসিশন গুলা দিতে হবে। আসলে এই করোনা আমাদের দেশে প্রথম, এই ব্যাপারে এখনো এরকম না যে একটা খুব সুন্দর একটা গাইডলাইন আমাদের হাতে আছে, বা আমাদের দেশ দরিদ্র দেশ, অল ফ্যাসিলিটিস গুলো আমাদের কাছে অ্যাভেলেবল না। এই সবকিছু মিলিয়েই আমরা আমাদের মতো করে চিকিৎসা দেওয়ার কথা ভাবছি, বা এইভাবে পদক্ষেপ নিলে আমরা করোনা ঝুঁকি থেকেও ফিরে আসতে পারবো, রোগদেরকে চিকিৎসাগুলো কন্টিনিউ করতে পারবো। এটি আমি মনে করি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার চমৎকার উত্তরের জন্য। সমন্বয়, আপনার কাছে কি আর কোনো প্রশ্ন আছে? আমার কাছে বেশ কয়েকটি এসএমএস এসেছে, আমি তাহলে এসএমএস গুলো বলবো আর কি। যদি আপনার কাছে প্রশ্ন থাকে আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, এখানে অনেকগুলো আছে, আমি কয়েকটা করে আবার আপনার কাছে দিয়ে দিচ্ছি, তখন আপনি অবশ্যই অনেকগুলো আছে। আলমগীর জুয়েল লিখেছেন, সেটা পড়বো, কিন্তু তার আগে রাফাত শারিয়ার ইসলাম একটা যদি দেখি, ক্যান্সার আক্রান্ত রোগীদের ক্ষেত্রে করোনা সংক্রমণের সম্ভাবনা কেমন? এটা অলরেডি অ্যাড্রেস করা হয়েছে, যে আসলে ইমিউন সিস্টেম কম্প্রোমাইজ হওয়ার কারণে ঝুঁকিটা একটু বেশি, আমি যদি ভুল না করে থাকি, রাইট? এটার অ্যান্সারটা আমরা পেয়ে গেছি। আলমগীর জুয়েল যেটা করেছিলেন সেটা হচ্ছে যে স্থানীয়ভাবে কি কেমোথেরাপি দেওয়া সম্ভব? অনেক পেশেন্ট তো যোগাযোগ বন্ধ থাকার জন্য আসতে পারছেন না, যদি একটু বলতেন এটা। এবং সিমিলারলি জিয়াদুল হক বলছেন, ডিয়ার স্যার, কোভিড-19 এর জন্য যারা কেমো নেওয়ার স্কেডিউল মিস করছেন তাদের জন্য করণীয় কি? ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে কোভিড-19 এর কি ধরনের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে সেটা অ্যাড্রেস করা হয়েছে, কিন্তু সেই ফার্স্ট পার্টটা আমার মনে হয় যে আমার কাছে মনে হয় সমন্বয় প্রথম পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, যে যারা আসলে এখন শিডিউল গুলো মিস করছেন তারা কি করবেন। আমি সকল স্যারকে অনুরোধ করবো একটু যদি স্যার একদম স্পেসিফিক করে আপনি যদি বলেন। হ্যাঁ সমন্বয়, কি বলতে সিমিলার মেহেদী হাসানও বলছেন যে অনেক রোগী যারা জেলক্স প্রোটোকল পাচ্ছেন না, আপনারা দেখতেই পাচ্ছেন টার্ম গুলো কি, আমি আসলে কাস্টম নাই টার্ম গুলো দ্বারা। এখন তার প্রশ্ন হচ্ছে যে অনেক হাসপাতালে আসতে পারছেন না এবং কি দিতে পারছেন না সেটা বলেছেন। তো এই দুটো আমার মনে হলো সিমিলার, এর জন্য একসাথে। আচ্ছা, মেহেদী হাসানকে দিয়ে শুরু করি। ওনার জেলক্স হচ্ছে ইউজুয়ালি আমরা যে রোগীদের ক্ষেত্রে দেই করোনার সময়, অ্যাবসলিউটলি ইট ইজ গুড এনাফ, শুধু ওরাল ক্যাপাসিটাভাইন, বিকজ আপনি কন্টামিনেশনের জন্য ঢাকা বা বড় বড় শহরে মুভ করেন না, আপনার রোগীটা ইমিউনো কম্প্রোমাইজড, অনলি ক্যাপাসিটাভাইন। অবশ্যই আপনার অনকোলজিস্টের সাথে একটু কানেক্টেড, ইভেন ওভার টেলিমেডিসিন যদি কানেক্টেড থাকেন, আমি মনে করি দ্যাট উইল বি এনাফ। আর একটা মূল কোশ্চেন ছিল যে কেমোথেরাপির স্কেডিউল ইউজুয়ালি 3 উইকলি। ইউজুয়ালি করোনাকালীন সময় আমরা প্রত্যেকে জানি, রোগীরা অনেকে জানে যে আজকে কেমোথেরাপি দিলে পরে অন্তত 7 to 14 ডেজ ওনাকে হজম করতে হয় এর অ্যাডভার্স ইভেন্ট, এবং থার্ড উইকের দিকে উনি একটু হেলথ রিগেইন করে। বাই রিগেইনিং হেলথ আপনি রিগেইনিং ইমিউনিটি। করোনার সময় ওই 3 সপ্তাহের শিডিউলকে আপনার অনকোলজিস্ট ইজিলি বাই স্পেসিং 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ পরে এই শিডিউলটা উনি চেঞ্জ করতে পারবেন উইথ দ্য কনসেন্ট অফ ইউর কনসার্ন অনকোলজিস্ট। আপনি স্পেসিং অর্থাৎ সময়টা বাড়িয়ে নেবেন, আপনার ইমিউনিটিটা যেন নট অনলি 1 উইকের বেটার, অন্তত 2 সপ্তাহ শক্ত সামর্থ্য থেকে আপনি থার্ড উইকের জায়গায় 4th উইকে
যদি ইফ ইউ আর ফিট, ব্লাড কাউন্ট ওকে, ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট কেমোথেরাপি। মানে আপনার অঙ্কোলজিস্ট আমি মনে করি আমাদের সাথে একমত হবেন, একটু স্পেসিং করে কেমোথেরাপি দেওয়া। এটা ছিল দ্বিতীয় কোশ্চেন। আরেকটা কোশ্চেন ছিল আমি ঠিক মনে করতে পারছি না। যদি উনি কোনো শিডিউল যদি মিস করেন, তাহলে মানে কোন একটা সাইকেল উনি মিস করেছেন, তাহলে ওনার করণীয় কি হবে? আসলে সব ক্যান্সারের আলোচনা মানে মিডিয়াতে অতটুকুই করা যায়। নাম্বার 1 হচ্ছে সাইট অফ টিউমার, আপনার টিউমারটা কোথায়। নাম্বার 2 হচ্ছে স্টেজ অফ টিউমার। নাম্বার 3 হচ্ছে হোস্টের কন্ডিশনটা কি। তিনটা মিলিয়ে আমরা সিদ্ধান্ত দিই, সাইট অফ টিউমার, স্টেজ অফ টিউমার এবং হোস্ট মানে যিনি আক্রান্ত, ক্যান্সার আক্রান্ত, ওনার কন্ডিশনটা কি। এই তিনটা জিনিস না জেনে স্পেসিফিক আনসার করাটা আমি মনে করি না সমীচীন। জি, ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য। সমন্বয়, আপনি যদি কন্টিনিউ করেন। আমার তো আরো অনেক প্রশ্ন আছে। ওকে, আমি তাহলে প্রথমে একটি এসএমএস করি। আমাদের যিনি এসএমএস করেছেন উনি হচ্ছেন একজন পুরুষ, ওনার বয়স হচ্ছে 65 বছর, উনি লাং ক্যান্সারে আক্রান্ত। উনি টোটাল 6টা সাইকেল ওনার নেয়ার কথা, 3টা সাইকেল নেওয়া হয়েছে। ওনার লাস্ট সাইকেলের ডেট ছিল মার্চ মাসের 21 তারিখ, কিন্তু উনি নিতে পারেননি। উনি এখন কি করবেন? রাকিবউদ্দিন স্যার, আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে এই প্রশ্নটার উত্তর দেন। মার্চ মাসের 21 তারিখে ওনার সাইকেল ছিল কিন্তু উনি নিতে পারেননি, তাহলে উনি এখন কি করবেন? আসলে ওনার ঠিক ছিল সেটা আমি বুঝতে পারলাম না। ওনাকে মানে কি টার্গেট নিয়ে আমরা চিকিৎসা দিচ্ছি। আমাদের চিকিৎসা দেওয়ার কিন্তু পূর্ব শর্ত আমরা তাকে কিউরেটিভ চিকিৎসা দিচ্ছি না প্যালিয়েটিভ চিকিৎসা দিচ্ছি। যদি প্যালিয়েটিভ চিকিৎসা হয় তাহলে একরকম, আর যদি কিউরেটিভ ইচ্ছা হলে তো পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে হবে। তাকে আমরা কেমোথেরাপির পরে আমরা সাধারণত ধরে নিয়েছি তাকে সার্জারি করা হয়নি, তারপরে তাকে রেডিওথেরাপির কোয়েশ্চেন। তো এই মুহূর্তে রেডিয়েশনটা তো একটু জটিল অবস্থার ভিতরে উনি পড়েছেন। ওনাকে আরো যে কাজটা করা যেতে পারে, উনি, আমি জানি না ওনার হিস্টোলজিটা কি, ওনাকে ওই টার্গেটেড থেরাপি দিয়ে চিকিৎসা করা যায় কিনা, যেটি আজকে এখন একটি ভালো অপশন। অথবা এই ওরাল কেমোথেরাপি যেগুলো উনি পেয়েছে সেগুলো পরে যেহেতু উনি আসতে পারছেন না, ওনাকে বাজারে ওই লাং ক্যান্সারের জন্য এন্ডক্সে, নিটোপোসাইড এই জাতীয় কিছু ওরাল ফর্মে কিছু কেমোথেরাপি দেওয়া যেতে পারে, যেগুলো দিয়ে উনি টাইম কিল করতে পারে। তারপরে যদি করোনা পরিস্থিতি যখন তখন উনি আবার এই পূর্ণাঙ্গ চিকিৎসায় মানে ফিরে আসবে। এর ভিতরে যতটুকু ওনাকে রোগ যতটুকু দমিয়ে রাখা যায়, এই উনি ওনার যে অনকোলজিস্ট তার সাথে উনি কথা বললে উনি বুঝতে পারবে। ইভেন আজকাল টার্গেটেড থেরাপি বেশ মানে কি প্রমিজিং, আমরা বেশ পরিমাণে টার্গেটেড থেরাপি আজকাল ইউজ করতেছি। বাংলাদেশে অ্যাভেলেবল টার্গেটেড থেরাপি, এগুলো দিয়ে বাসায় বসে মুখে খাওয়ার ট্যাবলেট, এটি অনেক বেশি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন শুনছেন ভয়েস অফ ডক্টরস পাওয়ার্ড বাই এসকেপ অনকোলজি। আমাদের আজকের নলেজ পার্টনার হচ্ছে ডোসেটর এবং হচ্ছে প্রেমেটর। আমাদের সাথে আছেন বাংলাদেশের দুজন বিশিষ্ট অনকোলজিস্ট। আমাদের একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি আমরা নিচ্ছি। প্রশ্নটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমাদের প্রশ্নকর্তা বলতে চাচ্ছেন যে আমাদের দুজন ডাক্তারই হচ্ছেন আজকে ঢাকা মেডিকেল কলেজে। ঠিক এই কোভিড-19 সিচুয়েশনে ঢাকা মেডিকেল কলেজ অনকোলজি ডিপার্টমেন্টের চিকিৎসা কার্যক্রম কিভাবে চলছে? স্বপন স্যার, আপনি যদি একটু বলেন। আচ্ছা, ভেরি নাইস কোশ্চেন এবং সেনসিটিভ অ্যাজ ওয়েল। সেনসিটিভ এই কারণে বলছি, আমরা আসলে বাংলাদেশ সরকারের কর্মচারী এবং আমাদের সরকার অত্যন্ত বলিষ্ঠ এবং দৃঢ়চিত্তে আমাদের হসপিটাল আসলে, আমি যদি আমার ডিপার্টমেন্টকে বলি, ডিপার্টমেন্ট অফ রেডিওথেরাপি অ্যান্ড অনকোলজি, এর কোনো অ্যাক্টিভিটিস বিকজ অফ দ্য ল্যাক অফ ডক্টরস বা নার্সেস অথবা স্টাফস ঘটে নাই। আমরা আমাদের আমার সাথে ডাক্তার রকিবউদ্দিন আছেন, আরো কিছু ডাক্তার আছেন, আমাদের ছোট ভাই বোনেরা রয়েছেন, কলিগস, দে আর অল পারফর্মিং দেয়ার ডিউটিস। হোয়াট আই ডিড, আমি পার্সোনালি যেটা করেছি সেটা হচ্ছে আমাদের মধ্যে একটু স্পেসিং করে নিয়েছি। অর্থাৎ আজকে যদি একজন সিনিয়র অনকোলজিস্ট ভিজিট করে রোগীকে আউটডোরে এবং ইনডোরে, তাহলে কালকে আমি করছি, পরশু আরেকজন করছে, এইভাবে আমাদের সপ্তাহে 6 দিন রানিং রাখছি। ফ্রাইডে আমাদের ওই অর্থে হলিডে, মানে আউটডোর। অর্থাৎ আমাদের ডিপার্টমেন্ট ইন ফুল সুইং, উই আর রানিং। ল্যাকিংটা কোথায়? পেশেন্ট দেমসেলভস ট্রান্সপোর্টের অভাবে হয়তো আসতে পারেন না। ল্যাকিংটা কোথায়? আমাদের ইনভেস্টিগেশন 100 ভাগ যদি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে না অ্যাভেলেবেল হয়, আমাকে কোথাও রেফার করতে গেলে আমাদেরকে ট্রাবল শুটিং পর্যায়ে পড়তে হয়। আমরা অত্যন্ত গর্বের সাথে বলবো, আমাদের ডিপার্টমেন্ট অ্যাজ এ পার্ট অফ ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, দ্য মোস্ট ডিগনিফাইড ইনস্টিটিউশন ইন দ্য কান্ট্রি, যেখানে কখনো কেউকে না বলা হয় না, সেই না বলা হসপিটাল, অর্থাৎ যেখানে কোনো রোগীকে নো বলার আগে আমরা থাউজেন্ডস টাইম ভাবি
যে ওনাকে কোথায় পাঠানো হবে। যদি মেশিনারি কোনো প্রবলেম না রিলেটেড হয়, আদারওয়াইজ উই আর টেকিং কেয়ার আমাদের লিমিটেড সামর্থ্যের মধ্যে, বাট উই আর ডিভোটি, উই আর ফাইটার। আমরা কখনো স্টপ করছি না আমাদের সার্ভিস দেওয়া থেকে। আমি আমার ডিপার্টমেন্টের সকলকে এবিসি রেডিওর মাধ্যমেই ধন্যবাদ জানাচ্ছি, এবং অ্যাজ ওয়েল আমাদের মিনিস্ট্রি অফ হেলথ আমাদের যারা গাইডলাইন দিয়ে থাকে, জাস্ট নো বলা কোনো রোগীকে, সে নো টু এ পেশেন্ট অলওয়েজ ডিসঅ্যাপয়েন্টিং, এবং আমরা চেষ্টা করি রোগীকে ইয়েস বলার জন্য, ইয়েস বাই প্রোভাইডিং আওয়ার সার্ভিসেস, অর্থাৎ আমাদের লিমিটেড স্কেলেও যেটুকু সম্ভব সেই সার্ভিসটা দিয়ে আমরা হ্যাঁ বলি। ওকে, জি ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার চমৎকার উত্তরের জন্য। আমার মনে হয় বাংলাদেশের যারা রোগী এই অনুষ্ঠান দেখছেন শুনছেন তারা অবশ্যই ঢাকা মেডিকেল কলেজ অনকোলজি ডিপার্টমেন্টের ব্যাপারে অনেক বেশি কনফিডেন্স পাবেন, এবং তাদের যদি আল্লাহ মাফ করুক কারো যদি কোনো সহযোগিতার দরকার হয়, কোনো চিকিৎসার দরকার হয়, তাহলে ঢাকা মেডিকেল কলেজ অনকোলজি ডিপার্টমেন্ট তাদের পাশে সবসময় আছে। আমি এরপরে আরেকটি প্রশ্ন নিয়ে আমি সমন্বয় আপনার কাছে আবারও চলে যাব। আমাদের এরপরে যিনি প্রশ্ন করেছেন উনি হচ্ছেন ওনার বাচ্চার বয়স 8 বছর। ওনার বাচ্চার লিউকেমিয়া ধরা পড়েছে 2 মাস আগে। উনি একটি সাইকেল কেমো স্টার্ট করার পরে এখন আর কেমো নিতে পারছেন না। ওনার বাচ্চার অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে, উনি এখন কি করবেন? রাকিবউদ্দিন স্যার। ইয়েস, উনি খুবই আনলাকি অ্যাকচুয়ালি। অ্যাকিউট লিউকেমিয়া যেটা, এটা একটা কিউরেবল ডিজিজ, যদিও এটা আমরা ডিল করি না। উনি পেডিয়াট্রিক গ্রুপের ভিতর পড়েছে, সো পেডিয়াট্রিক অনকোলজিটাই ডিল করে। প্রোটোকলগুলো আমাদের ভিতরেও না, ওরাই এটা ভালো ডিল করে। এবং অ্যাকচুয়ালি এই প্রোটোকলটা একেবারে খুব খুব স্পেসিফিক, একেবারে টাইম দিয়ে একেবারে কবে নাগাদ কেমোথেরাপি পাবে, কবে কি পাবে, একেবারে বলা যেতে পারে খুব খুব সুন্দর করে সাজানো একটা প্রোটোকল। নো ডাউট উনি খুবই দুর্ভাগ্য। আমরা কি ওনাকে কোনো একটা পরামর্শ দিতে পারি যে এই মুহূর্তে কোথায় গেলে উনি ওনার এই বাচ্চার জন্য ট্রিটমেন্টটা করাতে পারবেন, কোথায় গেলে ট্রিটমেন্টটা করাতে পারবেন, এই ব্যাপারে আমরা কোনো অ্যাডভাইস করতে পারি স্যার? আমি যেরকম স্বপন স্যার আমাদের ডিপার্টমেন্ট সম্পর্কে যেভাবে বলেছে, আমি খুব নিশ্চিত না পেডিয়াট্রিক অনকোলজিতেও আমি একদম দৃঢ়ভাবে বিশ্বাস করি উনরাও ফুল সুইং আমাদের মতো চিকিৎসাতে আছে। বিএসএমইউ, তারপরে ঢাকা মেডিকেল কলেজ, উনি কোথাও যদি যে একটু যোগাযোগ করে পেডিয়াট্রিক অনকোলজি অফ ঢাকা মেডিকেল কলেজ অথবা বিএসএমইউ তে, আমার মনে হয় উনাকে একটা সমাধান ডাক্তার সাহেবরা দিয়ে দিবে, এতে কোনো সন্দেহ নেই। উনি যোগাযোগ করুন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস, উনি হতাশ হয়ে ফিরে আসবেন না। ওনাকে যে কোনো একটা সুপরামর্শই ডাক্তার সাহেবরা দিয়ে দিবেন, যে কোনো যেতে পারেন। ধন্যবাদ সমন্বয়। আমি আপনার কাছে ফিরে যাচ্ছি, অলরেডি আমাদের সময় ফুরিয়ে আসছে। সমন্বয়, আপনি যদি আপনার প্রশ্নগুলো করেন। জি, আমার বলতে আসলে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যারা প্রশ্ন করেছেন অডিয়েন্স, তাদের প্রশ্নগুলোই কনভে করছি। অমিত বিশ্বাস বলেছেন নাইস প্রোগ্রাম, ইয়েস ধন্যবাদ। আলমগীর জোয়ার বলছেন ওকে, ক্যান্সার পেশেন্টদের এমনিতেই তো ইমিউন সিস্টেম উইক থাকে, করোনার সময় তারা কি সাবধানতা অবলম্বন করতে পারছে? আমরা শুনলাম যে আসলে যে হ্যাঁ ইমিউন সিস্টেম কম্প্রোমাইজ হচ্ছে, বাট আসলে কি কতটা সাবধান থাকা পসিবল, কতটা সতর্ক থাকা পসিবল, কি অবলম্বন করলে তারপরও যদি প্রিভেন্টিভ প্রিকশনস নেওয়া যায় সেটা যদি বলেন। প্রেজেন্ট কনটেক্সটে আমাদের আনসার হবে, আপনি যদি ক্যান্সার আক্রান্ত অ্যাসিমটোমেটিক, অর্থাৎ আপনার এই জ্বর, কাশি ইত্যাদি নেই, আপনি আপনার পরিবার থেকে আইসোলেশনটুকু অন্তত মেইনটেইন করেন। কারণ আপনার পরিবারের যিনি শক্ত সামর্থ্য ব্যক্তি, উনি কিন্তু বাজারে যাচ্ছেন, উনি শপিং এ যাচ্ছেন, উনি এভরিডে ওয়ার্কেও যাচ্ছেন। আমরা কিন্তু অ্যাবসলিউট লকডাউনে এই মুহূর্তে নেই, আমরা একটু শিথিলতার মধ্য দিয়েই বিকজ অফ ইকোনমি আমাদেরকে চলতে হয়। তো আমি আমাদের রোগীকে বলবো, আপনি আপনার লেভেল বেস্ট ট্রাই করেন যাতে আপনি একটু কনফাইন্ড থাকতে পারেন, আপনার সাথে আপনার ঘরের লোকদের যাতায়াতটা কমিয়ে ফেলেন, আপনার ইউটেন্সিলস গুলো একটু প্রাইভেট হোক, অর্থাৎ আপনারটা আপনার জন্য অ্যালোকেটেড থাকুক। অবশ্যই মাস্ক ব্যবহার করুন ইচ অ্যান্ড এভরি টাইম, অবশ্যই। এবং হ্যান্ড ওয়াশিং, এগুলো WHO এবং প্রতি মুহূর্তে ফেসবুক বলেন এভরিহোয়ার এটা জানানো আছে, আপনি এগুলো মেনটেন করবেন। আর যেটুকু বললাম একটু আইসোলেশন ইনসাইড দ্য ফ্যামিলি, আমি বলছি না আপনি কোনো ইনস্টিটিউশনাল আইসোলেশনে যান, প্রাইভেট বাড়ির ভিতরে উইথ গুড ফুড মানে ফ্রেশ লিফি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, এবং প্রোটিন থাকতে হবে। ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য মাছ, মাংস, দুধ, ডিম ম্যান্ডেটরি। জি ধন্যবাদ স্যার, ধন্যবাদ চমৎকার জন্য। জি
এটা খুবই জি ইম্পর্টেন্ট ছিল সমন্বয়, এই বিষয়টা জানা যে আসলে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য এই খাবারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, সমন্বয়। জি জি, মাছ, মাংস, দুধ, ডিম এবং আমরা মনে হয় যদি রকিবউদ্দিন স্যারের কাছেও যাই যে এখানে স্বপন স্যার একটা কথা বলেছেন, আইসোলেশন উইদিন দ্য ফ্যামিলি। সাধারণত যেটা দেখা যায় যে ক্যান্সার পেশেন্টদের, উইথ অল ডিউ রেসপেক্ট, দেখা যায় যে আসলে সাপোর্টও লেগে থাকে, ফ্যামিলির মানুষের সাপোর্টও দিয়ে থাকে, রাইট? সেটা ফিজিক্যালি হোক, ইমোশনালি হোক। সো আইসোলেশন ইজ ইম্পর্টেন্ট, বাট সেই জায়গা থেকেও যদি একটু অ্যাড করে বলেন যে কতটুকু সম্ভব এবং কতটুকু কিভাবে করতে পারে, আমি জানি না, রকিবউদ্দিন স্যার যদি অ্যাড করতে চান। না, অ্যাকচুয়ালি এই করোনা পরিস্থিতি একেবারেই আমাদের একটা নিউ ইস্যু, এটা আমাদের জন্য অনেকটাই নতুন। তো তারপরও আমাদের কিন্তু হুম, ক্যান্সার পেশেন্টদেরকে অ্যাকচুয়ালি বিভিন্ন যে গাইডলাইন আছে, হু গাইডলাইন, অ্যাস্ট্রো গাইডলাইন, অ্যাস্কো গাইডলাইন, ওই অনুযায়ী আমাদের এই যে আউটডোরে যেখানে আমাদের রোগী আসবে, এটাকে কিন্তু সীমিতকরণের কথা বলা হয়েছে, শিক্ষিত একটা বিষয়। নট অনলি দ্যাট, হুম, এই যে যারা আসবেন তাদের কিন্তু যে আমরা যে সবার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল, অর্থাৎ সামাজিক দূরত্ব, এটা মেনটেন কিন্তু করতে হবে। এটাও মেনটেন করতে হুম, হবে, তাকে হাইজিন মেনটেন করতে হবে, হ্যান্ড ওয়াশ দিতে হবে। আমাদের হসপিটালগুলোর সিস্টেম মানে এখন আমরা অতটা আধুনিক হসপিটালে তৈরি করতে পারিনি, তারপরও যতটা এক্সিট বা এন্ট্রি পয়েন্ট গুলো যাতে কমানো হয়, অর্থাৎ রোগী একদিক থেকে আসবে, একদিক দিয়ে যদি যেতে পারে তাহলেই এই কমিউনিকেশনের সুযোগ হয়ে যাবে। আরো একটা বড় বিষয় কিন্তু ভিজিটর কমানো। অ্যাকচুয়ালি ক্যান্সার পেশেন্ট যখন হয় তখন আমরা এই করোনা পূর্ববর্তী কথা যদি বলি, একজনের সাথে হুম, প্রায় 3 জন বা 4 জন করে আসে, এটা খুব স্বাভাবিক। পরিবারে যখন ক্যান্সার হয় সবাই খুব মানে অস্থির হয়ে যায়। তো এই ক্ষেত্রে হুম, ভিজিটর কমানোটাও কিন্তু আমাদের একটা রুলস এর ভিতর পড়ে। আমরা ভিজিটরকে কমানোর ব্যাপারে মানে খুব জোরালো ভাবে রিকোয়েস্ট করব। আরো একটা বিষয় হচ্ছে তথ্য গোপন, এটিও আজকাল একটি বড় বিষয়। আমাদের হুম, জনগণ কে আমরা এখন আসলে ওইভাবে খুবই ওরিয়েন্টেড করতে, গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে এই যে সে কোনো কিনা বা বিদেশ ফেরত রোগীর সাথে আসছে কিনা, বা সে কি এই আসার আগে জ্বর বা কাশিতে আক্রান্ত হয়েছে কিনা, অর্থাৎ উনি কি করোনার কোনো লক্ষণগুলি দেখা দিলে অ্যাকচুয়ালি এগুলো যদি আগেই আমাদেরকে মানে ইনফর্ম করা হয়, তাহলেই কিন্তু আমাদের আইসোলেশনের বিষয়গুলো অনেক ইজি হয়ে যায়। আমাদের উনি তো রক্ষা হলোই, উনার পাশাপাশি যেই রোগীগুলোকে আমরা স্বাভাবিকভাবে নিতে পারতাম চিকিৎসায়, সেগুলো মানে সহজ করে ফেলতাম। এই সবগুলো মিলিয়েই আসলে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকেই সবাইকে মিলিয়ে কিন্তু এগিয়ে আসতে জি, হবে। জি, এরকম ভাবে যদি করি। আর স্যার খুব সুন্দর একটা কথা বলছে, নিউট্রিশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বিষয়। আর খুব যে মানে আরেকটা বড় বিষয় কিন্তু আমি বলতে চাচ্ছি, খুব টার্মিনাল পেশেন্ট যেগুলোর একেবারেই প্যালিয়েটিভ কেয়ার পর্যায়ে আছে, এই রোগীগুলোকে নিয়ে আমি মনে করি না যে এই মুহূর্তে খুব যে অস্থির হয়ে টানা হেঁচড়া করে আরো 10 জনকে এই করোনা ঝুঁকি নিয়ে যাওয়ার কোনো খুব বেশি যৌক্তিক কারণ নাই। আমার মনে হয় যে যেখানে অবস্থান করতেছে ওখানে লোকাল ডক্টরকে দিয়েও কিন্তু এই সাপোর্ট, যেটা এক পর্যায়ে তো আমাদের সাপোর্টিভ ট্রিটমেন্টে যেতে হয় ক্যান্সার কোন এক পর্যায়ে, এই সাপোর্টিভ ট্রিটমেন্ট গুলা উনি উনার নিজ এলাকায় সিম্পলি এমবিবিএস ডক্টরকে দিয়ে ওনার সিমটোমেটিক ম্যানেজমেন্ট করতে হয়। এটির জন্য একেবারে অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকা মেডিকেল বা ক্যান্সার ইনস্টিটিউটে এসে চিকিৎসাটা নিতে হবে এই মুহূর্তে, এই বিপর্যয়ের সময় এটি আমার মনে হয় ঠিক হবে না। এটি উনি ওইভাবেই চিকিৎসা করে থাকে, কারণ আমাদেরকে লাইফ এক্সপেক্টেন্সিটাও, অর্থাৎ সে উনি কতদিন বাঁচবে এটা যদিও আমরা বলতে পারবো না আল্লাহ ছাড়া, তারপরও আমরা তো বুঝতে পারি কোন রোগীটা কিভাবে হয়। তো এইভাবে জি, লোকালি ম্যানেজ করা যেতে পারে, তাদেরকে নিয়ে অস্থির জি, হওয়ার বিষয় নেই। আর জি, আরো আরো ধন্যবাদ, ধন্যবাদ স্যার। এই সুযোগে আমি আরেকটা কথা বলি, আমাদের জি, জি, ক্যান্সার চিকিৎসার একটি বড় একটা অংশ কিন্তু ফলো আপ। ফলো আপ মানে তার টোটাল চিকিৎসা হয়ে গিয়েছে, উনি মাঝে মাঝে এসে আমাদেরকে দেখায় যে রোগটা নতুন করে ফিরে আসলো কিনা, অর্থাৎ রিকারেন্স হলো কিনা। এই জাতীয় রোগীগুলোকে আমরা ফলো আপ পেশেন্ট বলি। কোন ফলো আপ পেশেন্টদেরকে এই করোনা ঝুঁকির ভিতরে এসে ফলো আপ করা জরুরি না। আমি তো আগেই বলেছি, আমাদের বাংলাদেশের অনেকগুলো অনকোলজিস্ট অনলাইন চিকিৎসা দিচ্ছে, চিকিৎসা করে উনি ইভেন ব্লাড ড্র করে রিপোর্ট করে টেলিমেডিসিনের মাধ্যমে উনি বাসাতে বসেই ফলো আপটা করতে পারে। আসলে ফলো আপ ইম্পর্টেন্ট, কারণ মানসিকভাবে একটা রোগী চাঙ্গা হয়ে যায় যখন সে জানে যে না আমার সব রিপোর্ট ভালো আছে। তো এটি এইভাবে মানে এই করোনাকালীন সময়ে এই ফলো আপের পেশেন্ট গুলো এই প্রসিডিউর অবলম্বন করতে পারে। জি, জি, ধন্যবাদ অ্যাকচুয়ালি স্যার, ধন্যবাদ আপনার চমৎকার বক্তব্যের জন্য। জি, জি, রকিবউদ্দিন স্যারকে অনেক সমন্বয়, জি, ধন্যবাদ। এবং শেষ কথাটা যোগ করবার জন্য অনেক ধন্যবাদ। এবং সেটা নিয়ে যদি আসলে একটু স্বপন স্যারের কাছে যাই, এই যে মানসিক ইমপ্যাক্টটা, যে আসলে ক্যান্সার হয়েছে এবং একটা ভয়ভীতি কাজ করে, এবং ওই যে ফলো আপ এর ক্ষেত্রে যখন ডাক্তার একটু উজ্জীবিত করে, একটু একটা দুটো ভালো কথা বলে, একটু প্রোগ্রেস পজিটিভস গুলো দেখানো হয়, তখন তারা কিন্তু আসলে দে ফিল বেটার।
একটু একটু মানসিক ভাবে উজ্জীবিত ফিল করে, ভেতর থেকে একটা পজিটিভিটি কাজ করে। সো এখন একদম শেষ প্রান্তে চলেছি যে এমনিতেই এক তো হচ্ছে যে কোভিড-19 পুরো গ্লোবাল একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা আছি, আমাদের দেশও আক্রান্ত সবাই। সেকেন্ডলি হচ্ছে যারা হোম কোয়ারেন্টাইনে আছেন বা লকডাউনে আছেন সবাই মানে মেন্টালি একটা ডিপ্রেশনও কাজ করছে সবার ঘরের ভিতরে থেকে থেকে, সেই বিষয়গুলো আছে। এর উপর দিয়ে যদি ক্যান্সার আক্রান্ত হন তাহলে আসলে তাদের এবং তাদের পরিবারের উপরে মেন্টালি কি যাচ্ছে সেটা আসলে তারাই যারা উপভোগ দুঃখিত উপভোগ হবে না শব্দটা, যারা আসলে এর মধ্যে দিয়ে সাফার করছে তারাই আসলে জানে। তো তাদের উদ্দেশ্যে যদি আজকে মানে শেষ প্রশ্নটা এটা যে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলে থাকেন একটু বলে দেন যে আসলে কিভাবে পজিটিভ থাকা পসিবল, এবং এতটা নেগেটিভলি না নিয়ে যদি সম্ভব হয় যে ঠিক আছে সময় আছে, ট্রিটমেন্ট এখন দেওয়া পসিবল। এবং টেলিমেডিসিনের কথা যেহেতু রকিবউদ্দিন স্যার বলছেন, যদি আপনারা কোনো যোগাযোগ মাধ্যম বা নাম্বার রেকমেন্ড করতে চান সেটাও করতে পারেন। জি স্যার, আমরা খুব সংক্ষেপে আপনার প্রশ্নটি উত্তর নিব এবং স্বপন স্যারের এই উত্তরটির মাধ্যমে আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্বটি শেষ করব। স্যার আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে বলেন। আচ্ছা, আমি পার্সোনালি ব্যক্তি জীবনে ভীষণ ইতিবাচক মানুষ। আই ডু বিলিভ যে আমরা ওভারকাম করব কোভিডকে। পৃথিবীতে হিউজ চ্যালেঞ্জ এসেছে, মানবতার জয় হচ্ছে ফাইনালি। সো মানবতার জয়কে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। পার্সোনালি আমি মনে করি বাই দ্য এন্ড অফ ডিসেম্বর আমাদের প্রতিষেধক প্রতিরোধক যে কোনো ফর্মেই চলে আসবে। সো আমাদের বিশ্বাসটা যদি প্রোটেক্টেড থাকে, ইটস অনলি 6 or 7 months টাইম। এই সময়ের ক্রাইসিস মোকাবেলা করার জন্য আমাদের প্রথম হচ্ছে, আমি বিশেষজ্ঞ পর্যায় থেকে বলবো, টেলিমেডিসিন অলরেডি স্টার্টেড, আমরা অলরেডি অ্যাডপ্ট করে ফেলেছি। আমার সাথে রোগীরা টেলিফোনে ভিজুয়ালি কানেক্টেড এবং প্রেসক্রিপশন সার্ভ করা হয় তাদেরকে। লোকাল পরামর্শ কি নিতে হবে সেগুলো ডকুমেন্টেড ওয়েতে রোগীর কাছে ইজিলি বর্তমান কনটেক্সটে করা সম্ভব। আমার ধারণা অনেক ডাক্তার শুরু করেছেন, আমি ব্যক্তিগতভাবে বেশ আগেও শুরু করেছি। নাম্বার 2, আপনি কিভাবে নিজেকে ভালো রাখবেন? ভালো রাখেন, আপনি যদি ভালোবাসেন, ইয়েস, আপনি ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানকে ভালোবাসেন, কিপ ইউর সেলফ কনফাইন্ড, ওইটার ভিতরে একটু মনোনিবেশ করেন। আপনি যদি মিউজিক লাভার হয়ে থাকেন, আপনি একটু গান শুনতে পারেন। আমরা যারা সবচেয়ে বিজি প্রফেশনের ভিতরে থাকি, সেই প্রফেশনের একজন হয়ে এই কোভিড পিরিয়ড অ্যাটলিস্ট 10টা বই আমি পাঠ করে ফেলেছি। অর্থাৎ বই হতে পারে আপনার ওয়ান অফ দ্য বেস্ট কম্পেনিয়ন। এইসব জিনিস হচ্ছে একটা অর্কেস্ট্রার মতো আপনার ভিতরে যদি নিয়ে আসতে পারেন, আজকে এইটা প্লে করলেন, কালকে ওইটা প্লে করলেন, পরশু ডাক্তারের সাথে টেলিমেডিসিনে বসলেন। আই থিঙ্ক অল্প সময়, ইয়েস এটা অল্প সময়, আমরা ওভারকাম করতে পারবো। ডু নট লুজ ইউর হার্ট, আপনি অবশ্যই হতোদ্যম হবেন না। আমরা আপনার পাশে সর্বদা জাগ্রত অবস্থায় কোভিড ফাইটার, ক্যান্সার ফাইটার হিসাবে আপনাদের সাথে যুক্ত থাকবো। শেষ করার আগে এবিসি রেডিওকে, এসকেপ অঙ্কোলজিকে এবং ফর ব্রিঙ্গিং রেমডেসিভির, স্কেপ অঙ্কোলজি এনেছে, এই জন্য স্কেপকে আরেকটা ধন্যবাদ। আপনারা অনেকেই জানেন এটা অলরেডি এফডিএ অ্যাপ্রুভাল পেয়েছে বাই ইউএসএ, আমাদের এখানেও টার্মিনালি ইলদের জন্য অ্যাপ্রুভালের প্রসিডিওরে রয়েছে। সো আমি আমাদের কলিগ, আমার অত্যন্ত ঘনিষ্ঠ ডাক্তার রকিবউদ্দিন আহমদ, আমাদের সমন্বয় এবং ডাক্তার মুরাদ, প্রত্যেককে হিউজলি আমার দিক থেকে কনগ্রাচুলেশনস, ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা ছিলেন তাদের সাথে আমাদের আরো যুক্ত থাকার অনেক স্কোপ আসবে। বিলিভ ইন দ্য বেস্ট। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, দ্রুত কোভিড মুক্ত হই। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার অসাধারণ বক্তব্যের জন্য। আমরা আপনার কথাতে আসলে অনেক বেশি ইন্সপায়ার্ড এবং আমিও শেষ করব। তো আমি শেষ করার আগে বাংলাদেশের যারা সাধারণ মানুষ আছেন তাদেরকে একটি আশার আলো দিতে চাই। সেটি হচ্ছে আপনার এই কোভিড সিচুয়েশনও এসকেপ অনকোলজি তার 31টি পেশেন্ট সার্ভিস পয়েন্টের মাধ্যমে তার কেমোথেরাপিউটিক যে এজেন্ট গুলো আছে সেগুলো সরবরাহ করে যাচ্ছে। আপনাদের নিকটস্থ যে পেশেন্ট সার্ভিস পয়েন্ট আছে সেখানে যোগাযোগ করুন এবং আপনারা আপনাদের সেই কেমোথেরাপিউটিক এজেন্ট গুলোকে কালেক্ট করুন। এবং পরিশেষে আমি আমাদের আজকে দুজন অতিথি, আমাদের শ্রদ্ধাভাজন দুজন শিক্ষক, দুজনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এসকেপ অনকোলজির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাচ্ছি সমন্বয় আপনাকে এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবিসি রেডিওকে যারা আমাদেরকে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো একটি অনুষ্ঠানে আবার দেখা হবে স্যার, এই আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমন্বয়। জি মুরাদ ভাই, অনেক ধন্যবাদ।
প্রফেসর ডক্টর স্বপন বন্দ্যোপাধ্যায় স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর রকিবউদ্দিন আহমেদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। দুজনকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ মুরাদ হোসেন, অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। এসকেএফ অনকোলজিকে বিশেষ ধন্যবাদ। এসকেএফ ফার্মাসিউটিক্যালসকে অনেক ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, এই যে ভয়েস অফ ডক্টরস নিয়ে আমরা নিয়মিত হাজির হয়ে যাচ্ছি সেটার জন্য। এবং আশা করি আপনারা আমাদের সাথে নিয়মিত আছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যারা যারা বাসায় থাকছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ, যারা নিয়মাবলী মেনে থাকছেন, মেনে চলছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ। যারা ফ্রন্ট লাইনে কাজ করছেন, সেটা ডাক্তারদের থেকে শুরু করে সমাজ সেবায় যারা আছেন এবং স্বাস্থ্য সেবায় যারা আছেন, ইভেন কি একদম আমাদেরকে সিকিউরিটি যারা দিচ্ছেন, গ্রসারিজ যারা দিচ্ছেন, আমাদের খাবার দাবার আমাদের বাসায় পৌঁছে দিচ্ছেন, সকলকে অনেক ধন্যবাদ। যারা কষ্ট করে আছেন নিত্য প্রয়োজনীয়, আসলে সামর্থ্য যাদের নেই তারাও যে যারা কষ্ট করে সহ্য করছেন তাদেরকেও ধন্যবাদ। আমরা একত্র মিলে সবাই এক হয়ে আমাদের বিশ্বাস, যেটা স্বপন স্যারও একটু বলছিলেন যে উনি বেশ অপটিমিস্টিক, অনেক ইতিবাচক একজন মানুষ, আমাদের বিশ্বাস যে খুবই স্বল্প সময় আমরা যদি এক হয়ে একটু কষ্টটা সহ্য করি, আমরা মনে হয় এই কঠিন সময়টা উত্তীর্ণ হয়ে আসতে পারবো। সো আজকের মতো বিদায় নেবার পালা হয়ে গেছে। আজকের মতো বিদায় নিয়ে নিব, কিন্তু আবারও সবাইকে বলবো যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং এবিসি রেডিওর সঙ্গে থাকবেন, কারণ আমরা সবসময় আপনাদের সাথে আছি। আগামী পরশুদিন বিকেল 4টায় আমরা আবারও হাজির হয়ে যাব ভয়েস অফ ডক্টরস পাওয়ার্ড বাই এসকে ফার্মাসিউটিক্যালস নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, এবিসি রেডিওর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ স্যার।